আচ্ছা, আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটু সিএসএস এবং এইচটিএমএল নিয়ে ধারণা দিব। আমরা একটা ওয়েবসাইটের টেমপ্লেট তৈরি করব, যে টেমপ্লেটটা দিয়ে আমরা মূলত প্রজেক্টের কাজে আগায় যাব আর কি। আমি অনলাইন থেকে কয়েকটা টেমপ্লেটের কিছু ইমেজ ডাউনলোড করছি। এখান থেকে যে কোনো ডেটা পছন্দ হয় আমরা ওইটা দিয়ে কাজ শুরু করবো আর কি। শুধু পছন্দ না, যেটা একটু সহজ, খুব কঠিন দিকে যাব না। এই টেমপ্লেটগুলো আছে, একটা এটাও একটা আছে, আর হ্যাঁ এটা যেটা পছন্দ হয় আমরা সেটা নিয়ে কাজ শুরু করে দিব। সবগুলি আসলে মোটামুটি একই ধরনের। এটা করতে পারি, হ্যাঁ, এনিগমা এই থিমটা দিয়ে কাজ শুরু করি। এটা খোলা থাকুক আমাদের সামনে, তাহলে মাঝে মাঝে দেখে নেওয়া যাবে যে আমরা কীভাবে আগাচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেডে যাবো আর একটা দিন পরে। আমার কিছু কিছু কাজের জন্য এখন টেমপ্লেট লাগবে। তো এখন অবজেক্ট ওরিয়েন্ট তোমাদের ডাটাবেস থেকে ডাটা হ্যান্ডেলিং করার মোট আইডিয়া দেওয়া হয়েছে, কীভাবে ডাটাবেসে ডাটা ইনসার্ট করতে হয়, আপডেট বাইর করে নিয়ে আসতে হয়। আইডিয়া তো আমাদের কাছে আছে, আমরা জানি এভাবে কাজ করতে হয়। তো এখন আমরা অরিজিনালি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যখন ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসবো, নিয়ে এসে যদি সরাসরি জায়গা মতো বসাই দিতে পারি, তাহলে জিনিসটা আরও বেশি ভালো হয় না? নাহলে একই কাজ দুবার করতে হবে। একবার প্রথম দিন হয়তো দেখাবো ডাটাবেস থেকে কীভাবে ডাটা আনতে হয়, সেম কাজই আবার পরের দিন টেমপ্লেটের জন্য। মানে এই জন্যই বললাম আমি করতেছি আর কি, যেহেতু আমি আইডিয়াটা দিয়ে দিছি, এখন ডাটাবেস থেকে ভাবে আনতে হবে, মূল জিনিস বোঝা গেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট যেটা, সেটা হচ্ছে বাসায় আইডিয়াগুলো প্র্যাকটিস করতে হবে, না হলে আইডিয়া মাথায় থাকবে না। তো যেহেতু আমাদের আজকে এইচটিএমএল এবং সিএসএস নিয়েই কাজ হবে, কাজে আমি পিএইচপি ফাইল খুলতেছি না, যদিও আলটিমেটলি এটা পরে কনভার্ট করতে হবে পিএইচপিতেই। তাও আমি এইচটিএমএল খুলতেছি, ভিউ যেন মানে ভালো হয়। এটা এইচটিএমএল ফাইল নিয়ে নিলাম। পিএইচপি ফাইল এক্সটেনশন রাখলে এটাকে আমার সার্ভার থেকে রান করতে হবে, আর এখন ডাবল ক্লিক করলে রান হয়ে যাবে। এই হচ্ছে পার্থক্য। আলাদা একটা ফোল্ডারে আমরা, হ্যাঁ ওইটার বাইরে আমাদের নামে যে ফোল্ডার আছে সেটার মধ্যেই রাখি, আর থিম নামে একটা ফোল্ডার তৈরি করে ওর মধ্যে রাখতে পারি। আমাদের থিমটা এরকম হবে। ইন্ডেক্স নামে সেভ করতেছি। তাহলে একটা এইচটিএমএল পেজ পেয়ে গেলাম। হয়ে গেছে না আলাদা? আচ্ছা, এটা একটু বলে নেই এখানে কি আছে। ডক টাইপ এইচটিএমএল, এটা যদি নাও লিখি আমাদের ওয়েবসাইট কাজ করবে, কিন্তু এতটুকু কথা, শুধু এতটুকু লেখা হয় এই কারণে যে আমরা HTML5 ইউজ করতেছি, এটার জন্য বোঝা যায় ডক টাইপ এইচটিএমএল, যে HTML5 ইউজ করতেছি। কারণ HTML5 এর কিছু কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলি আমরা লিখলে উপরে ডক টাইপ লেখা থাকলে ব্রাউজার বুঝতে পারে যে এটা প্রসেসিংটা কীভাবে হবে। আচ্ছা, HTML তো শুরু করতে হয়, আর XML এর জন্য আমরা XML এর একটা লিঙ্ক দিয়ে রাখি। এটা খুব একটা প্রয়োজন নাই, না দিলেও হয়, মুছে ফেললাম। এরপর হচ্ছে হেড সেকশনে আমরা CSS, জাভাস্ক্রিপ্ট এই জাতীয় জিনিসগুলো এবং ফাংশন যেগুলো আগে থেকে লোড করে নিতে হবে সেগুলো হেডে রাখবো। এছাড়াও ওয়েবসাইটের টাইটেল এবং কিছু মেটা ডাটা আমরা এই জায়গায় রাখবো। আপাতত টাইটেল এবং মেটা আছে এই জায়গায়। মেটা ডাটা নিয়ে পরে কথা বলতেছি আমি। একটা এক্সাম্পল দিই। মেটা ডাটা মনে করো যে অফলাইন এসইও করি যখন আমরা, তখন আমরা কিছু ট্যাগ বসাই দিই এখানে, যে আমি মনে করো আমার ওয়েবসাইটটা বানাচ্ছি, পিএইচপি রিলেটেড কোনো আর্টিকেল থাকবে এখানে, তো ট্যাগের মধ্যে লিখে দিই যে
ট্যাগের কন্টেন্ট কী হবে, পিএইচপি হবে, ওয়েবসাইট ট্রেনিং হবে, এরকম এই মেটা ডাটার মধ্যে এগুলি থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে একটা পেজে কি কি আছে, এই পেজটা কি ইনফরমেশন ইউজারকে দেখাবে তার একটা সামারি দেয়া থাকে মেটার মধ্যে, মানে ফাইল সম্পর্কিত একটা আইডিয়া দেয়া থাকে মেটার ভিতরে। মেটা ডাটাগুলো রিসিভ করে হচ্ছে সার্ভার বা সফটওয়্যার নিজে রিসিভ করে, এই মেটা ডাটা নিয়ে সফটওয়্যার কাজ করে বা আমাদের প্রোগ্রাম কাজ করে, কিন্তু ইউজারের জন্য যে অংশগুলো সেগুলি হবে বডির ভেতরে, যেগুলি ইউজারের সামনে ভিজিবল হবে অথবা ইউজার যার সাথে ইন্টারঅ্যাক্ট করবে এগুলি হবে বডিতে। তাহলে প্রথমটা হচ্ছে ডক টাইপ HTML, HTML5 এর জন্য HTML শুরু করলাম, হেড শুরু করে হেডের ভিতরে আমাদের লিখতে হবে যে মেটা, আমাদের মেটা ইনফরমেশন। মেটার মধ্যে একটা আছে হচ্ছে যে কন্টেন্ট, কি কন্টেন্ট হবে, টেক্সট হবে, HTML টাইপের কন্টেন্ট হবে। ক্যারেক্টার সেট হচ্ছে UTF-8, এই UTF-8 যদি না লিখে দেই তাহলে আমি বাংলা লিখতে পারবো না, বা অন্য কোনো ইংরেজি ছাড়ানো কিছু লিখলে সেগুলি দেখাবে না সে। কাজে মেটার মধ্যে আসলে ওই ইনফরমেশনগুলি দেওয়া হয় যে প্রসেসিংটা আসলে কী ধরনের হবে। বডির ভেতরে থাকবে হচ্ছে ইউজারের জন্য ইউজার যেসব এলিমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে বা ইউজার যেগুলো দেখবে এই অংশগুলি আমরা লিখব বডিতে। আসলে আমাদের ম্যাক্সিমাম কাজ, প্রায় 98% কাজ বা 99% কাজ এই বডিতেই হবে। তাহলে এটা হচ্ছে HTML পেজের স্ট্রাকচার। আচ্ছা, এবার আমরা আমাদের যে থিমটাকে আমরা ফলো করতেছি সেই থিমটাকে একটু দেখে নিই। এই থিমের উপরে যে সেকশনটা এইটাকে আমরা বলি হচ্ছে ব্যানার, অনেকে হেডারও বলে এটাকে, যে এটা হচ্ছে হেডার, যদিও হেড হচ্ছে এটা, কিন্তু এই হেডার এবং থিমের হেডার আলাদা। এটা হচ্ছে থিমের হেডার বা থিমের ব্যানার। এটা হচ্ছে থিমের মেনু, এগুলি এক একটা সেকশন। এই অংশ আমরা কোনো স্লাইডার রাখবো, এটা আরেকটা সেকশন, নিচে যাচ্ছি আরও একটা সেকশন, তো এরকম আরও একাধিক সেকশন হতে পারে। এবং এই সেকশনগুলি আমরা যদি রেসপন্সিভ থিম তৈরি করতে চাই, সেকশনগুলি তৈরি করতে হবে ডিভ দিয়ে। ডিভ মানে হচ্ছে ডিভিশন। এটা ছাড়া মানে রেসপন্সিভ থিমের আগে এগুলি তৈরি করা হতো সাধারণত টেবিল বা এই জাতীয় কোনো কিছু দিয়ে, তো আমরা টেবিলের দিকেই যাচ্ছি না, টেবিলের কাছে থাকবে, আমরা এগুলি বানাবো ডিভ দিয়ে। আর যেখানে ক্লিক করলে কোনো কাজ হয় এগুলি হবে অ্যাঙ্কর বা লিঙ্ক, আর বাকিগুলো প্রয়োজন মতো আসবে। তো আমাদের কাজ হবে হচ্ছে মূলত ডিভ দিয়ে। ডিভ সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। ডিভ হচ্ছে আসলে এক ধরনের বডির মতোই একটা ব্যাপার। আমি লিখলাম ডিভের একটা স্টার্টিং ট্যাগ আছে এবং একটা এন্ডিং ট্যাগ আছে, ডিভ দিয়ে শেষ করতে হয়। ডিভের ভিতরে আমি যখন কিছু লিখি, ওয়েলকাম লিখলাম, এবং এটাকে আমি ব্রাউজারে যদি নিয়ে যাই তাহলে ব্রাউজারেও আমি ওয়েলকাম লেখাটা পাচ্ছি। ডিভ যেটা করে সেটা হচ্ছে, সে যখনই আমি এইভাবে ডিভ লিখি, আর কিছু লিখি নাই, তখন স্ক্রিনের একদম বাম থেকে শুরু করে ডান পর্যন্ত, মানে যতখানি জায়গা সে খালি পায় পুরো জায়গাটা ধরে ফেলে। তার মানে আমি যদি এখানে ডিভ ছাড়া যদি লিখি, যে এরকম ডিভ ছাড়া আমি ডিভের উপরে লিখতেছি ওয়েলকাম, আমি ডিভটাকে আপাতত বন্ধ করে দিচ্ছি, তাহলে ওয়েলকাম লেখা আসলো একই রকমের। আমি ওয়েলকামের পরে নিচের লাইনে লিখলাম বা পাশেই লিখলাম যে টু মাই সাইট, এটা কিন্তু পাশাপাশি হবে। কিন্তু আমি যদি এখানে ডিভ দিয়ে লিখি এটাকে, যে এক লাইনেই লিখলাম ডিভ ওয়েলকাম টু মাই সাইট, তাহলে দেখা যাবে টু মাই সাইট এটা নিচে চলে আসছে। নিচে চলে আসার কারণ হচ্ছে ডিভ বাই ডিফল্ট যেটা করে সেটা হচ্ছে একটা লাইন ক্রিয়েট করে, উপরে এবং নিচে দুইটা লাইন ক্রিয়েট করে, এবং সে নিজেকে অন্য উপরের এলিমেন্ট নিচের এলিমেন্ট থেকে আলাদা করে একটা ব্লক তৈরি করে ফেলে, এবং তার ব্লকটা হয় হচ্ছে পুরো ব্রাউজার জুড়ে, মানে যতটুকু জায়গা সে পায়, তার প্যারেন্ট যত বড় সেও তত বড় হবে। তার মানে আমি যদি ব্রাউজার ছোট করি তাহলে ডিভও আস্তে আস্তে ছোট হবে, যদিও এখানে ডিভ দেখা যাচ্ছে না, কারণ ডিভ বাই ডিফল্ট ট্রান্সপারেন্ট। তো আমি যদি আরও একটা ডিভ লিখি এখানে, তাহলে সেই ডিভটাও আরও একটা জায়গা নিবে, কিন্তু এটা আসবে আর একটু নিচে, আরেক লাইন নিচে। তার মানে নিচে নিচে লেখার জন্য আমরা আগে বিআর দিয়ে লাইন ব্রেক করতাম, বিআর দিয়ে লাইন ব্রেক না করে আমরা ডিভ দিয়েও করতে পারি, তবে লাইন ব্রেক করতে গেলে বিআর দিয়ে ব্রেক করাই ভালো। ডিভ রাখবো হচ্ছে আলাদা, নতুন কোনো কিছু করতেছি, উপরেটার সাথে নিচেটার মিল নাই, এরকম কিছু একটা আলাদা সেকশন জেনারেট করার জন্য একটা ডিভ ইউজ করতেছি।
ডিভের আমরা যে অংশটা দেখলাম সেটা ছিল হচ্ছে ডিভের ডিফল্ট একটা কি বলো এটাকে স্টাইল, এটা হচ্ছে ডিভের ডিফল্ট স্টাইল। এখন ডিভকে যদি আমরা স্টাইল করতে চাই অনেকগুলো উপায় আছে, ইনলাইন সিএসএস আছে, আবার এক্সটার্নাল সিএসএস ব্যবহার করা যায়। কিন্তু ডিভ যদি একাধিক ব্যবহার করি প্রত্যেকটার নামই কিন্তু ডিভই হবে। যেমন আমি যদি এখানে আরও ডিভ নিই, এটাকে কপি করে নিচ্ছি, সবই কিন্তু ডিভ। এখন একটা ডিভ থেকে আরেকটা ডিভকে আলাদা করব কীভাবে, সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আর কি, একটা ডিভ থেকে আরেকটা ডিভ থেকে আলাদা করার জন্য উপায় হচ্ছে দুইটা। এক হচ্ছে আমি এখানে আইডি ব্যবহার করতে পারি, এবং আইডি আমরা জানি আইডি ইউনিক হয়, আইডি কখনোই ম্যাচ করবে না। যদিও আমরা এখানে ম্যানুয়ালি লিখতেছি কাজে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আইডি লেখার সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে আইডি যেন কখনোই একটার সাথে একটা মিলে না যায়, সবই আইডি যেন ইউনিক হয়। আইডি যদি একটার সাথে একটা কনফ্লিক্ট করে তাহলে জাভা স্ক্রিপ্ট প্রোগ্রামিং ঝামেলা করবে। এই আইডি দিয়ে আমরা স্পেসিফিক এলিমেন্টকে ধরে ধরে জাভা স্ক্রিপ্ট দিয়ে ইউজার এন্ড থেকে প্রোগ্রামিং করতে পারি, ইউজার অ্যাক্টিভিটির জন্য। অথবা সিএসএস দিয়ে আইডি ধরে স্পেসিফিক এলিমেন্টকে আমরা স্টাইল করতে পারি। আচ্ছা, আরেকটা অপশন আছে সেটা হচ্ছে ক্লাস। ক্লাস আসলে একটা গ্রুপ অফ হয়, একটা এলিমেন্ট হয়, অনেকগুলো এলিমেন্ট নিয়ে আমরা একটা ক্লাস ক্রিয়েট করতে পারি। আইডি যেমন প্রত্যেক এলিমেন্টের জন্য ইউনিক, ক্লাস যেমন প্রত্যেক গ্রুপের জন্য ইউনিক। তার মানে আমি এখানে বলে যে ক্লাস, এটা যদি বললাম যে ক্লাস মাই ক্লাস, তাহলে মাই ক্লাসটা আমি চাইলে সবার সাথেই ব্যবহার করতে পারবো। আর আইডিটা ব্যবহার করতে পারবো শুধু একজনের ক্ষেত্রে। আমি বললাম যে আইডি, বললাম যে এটা হচ্ছে আইডি 1, এবং আইডি ক্লাস চাইলে একসাথেও ব্যবহার করা যেতে পারে, যে এটার আইডিও আছে ক্লাসও আছে। এখন তাহলে আইডি ডুপ্লিকেট হবে না, যদি একাধিক এলিমেন্টকে আইডি দিতে হয় প্রত্যেকটা আইডি আলাদা হবে। ক্লাস আলাদাও হতে পারে, সেমও হতে পারে। আসলে ঘটনাটা কি ঘটে তো সিএসএস দিয়ে দেখি আসলে ঘটনাটা কি হয়। সিএসএস লিখতে গেলে হেডের মধ্যে শুরু করতে হবে, বডিতে শুরু করলেও হয়, বাট স্টাইল নিয়ম হচ্ছে হেডে শুরু করা। আমরা স্টাইলটা শুরু করব, বলে দিব টাইপ টেক্সট সিএসএস। স্টাইল শুরু করলাম, তার কারণ হচ্ছে আমি বলতে চাচ্ছি যে আমি তো বলে দিচ্ছি এগুলো HTML কোডিং হবে, মাঝখানে লিখতেছি স্টাইলের কোডিং, এই জন্য স্টাইলটা শুরু করা, যে এখন যে কোডিংগুলো হবে এগুলো সিএসএস স্টাইলিংয়ের জন্য হবে। তো আমি এখান থেকে চাচ্ছি যে এই আইডিটাকে আইডি 1 এইটার মধ্যে কোনো বসাবো, স্টাইল বসাবো। তাহলে আইডি 1কে আমাকে ধরতে হবে, জানতে হবে আইডি 1টাকে তো সিলেক্ট করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ডে কী করি বা এখানেই কী করি, কোনোটা কিছু নিয়ে কাজ করতে গেলে এটাকে আগে সিলেক্ট করি, যেটা তো আমরা গ্রাফিক্যালি করলাম। প্রোগ্রামেটিক্যালি কীভাবে করবো, প্রোগ্রামেটিক্যালি সিলেক্ট করতে গেলে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা আইডি বা ক্লাস দিয়ে আসতে হবে। তো এই এলিমেন্ট যেটা ডিভ, এই পুরো এলিমেন্টের আইডি হচ্ছে আইডি 1। তো আমি যদি এটাকে ধরতে চাই, সিএসএস থেকে বলা হয়েছে এবং জাভা স্ক্রিপ্ট এবং যে কুয়েরি থেকে বলা হয় আইডিকে রিসিভ করতে গেলে আগে একটা হ্যাশ দিতে হয়, হ্যাশ দিয়ে আইডির নাম বলতে হয়। আমাদের আইডি হচ্ছে আইডি 1, হ্যাশ দিতে হয়। তাহলে আমাদের আইডি হচ্ছে আইডি 1। আচ্ছা, এরপরে ব্র্যাকেট দিয়ে এই আইডিটার জন্য আমি যেসব স্টাইলিং করতে চাই স্টাইলিংয়ের কোড লিখতে হয়। স্টাইলিংয়ের কোড আর পিএইচপির কোডের মধ্যে কিছুটা মিল আছে, যেমন স্টাইলিংয়ের কোডও প্রতি লাইন শেষে সেমিকলন দিতে হয়, পিএইচপিতেও দিতে হয়, আবার কিছু অমিলও আছে বেশ কিছু। তো স্টাইলিংয়ের জন্য আমি কিছু স্টাইলিংয়ের কোড বলে দিচ্ছি, আর এগুলি প্র্যাকটিস করতে করতে আরও প্র্যাকটিস হয়ে যাবে আমাদের। আমি প্রথমে হচ্ছে ওয়েলকাম টু মাই সাইট, এই লেখাটাকে একটু রং করে দিই। তো টেক্সটের রং যখন করতে চাই তখন লিখতে হয় কালার। জিমেবারে লিখলে আমাদের সাথে তো এই হিন্টস আসতেছেই। কালার, কি কালার দিব? কালার RGB মুডেও কালার দেওয়া যায়, হেক্সাডেসিমাল মুডেও কালার দেওয়া যায়, অথবা সরাসরি কালার কোডও লিখে দেওয়া যায়। আমি লিখে দিলাম রেড, তাহলে লাল রং হয়ে যাবে। আবার রেডের জন্য হেক্সাডেসিমাল কালার কোড হচ্ছে হ্যাশ দিয়ে F, কয়টা দিলাম 0, 5টা 0, হয় 5টা 0 অথবা F 2টা 0। এটা হচ্ছে শর্ট হ্যান্ড লেখা, আর ওইটা ছিল। আচ্ছা, আরেকভাবে লেখা যায় কালার, আমরা লিখবো হচ্ছে RGB দিয়ে এখানে RGBর কোডিংটা লিখতে হয়। যে আমি RGBতে R মানে হচ্ছে রেড, G মানে হচ্ছে গ্রিন, আর B মানে হচ্ছে ব্লু। এই তিনটা কালারের কম্বিনেশন করে আমরা কালার তৈরি করব। তো রেডের জন্য কি দিব? ধরলাম রেডের জন্য দিলাম হচ্ছে 10, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, 10
ইসের জন্য দিলাম হচ্ছে 50, ব্লুয়ের জন্য দিলাম হচ্ছে ধরলাম আরও 90। এই সবগুলো কালার মিলে একটা রং তৈরি করবে সে। এই রংটা তৈরি হয়েছে, দেখা যাচ্ছে কি? আমি এখানে এগুলি কালারগুলো চেঞ্জ করলে, যেমন এটা হচ্ছে রেডের সেকশন, এটা হচ্ছে ব্লুর সেকশন, গ্রিনের সেকশন, এটা হচ্ছে ব্লুর সেকশন। আমি ব্লু বন্ধ করে দিলাম, কোনো কিছু বন্ধ করতে গেলে 0 0, ব্লু বন্ধ, তাহলে এই দুইটা মিলে একটা রং তৈরি করবে। আচ্ছা, রেড আর গ্রিন মিলে ওই রংটা তৈরি করছে। রেডও বন্ধ করে দিলাম, তাহলে গ্রিনের সেকশনে মোটামুটি গ্রিন চলে আসছে, কিন্তু এটা 100% গ্রিন হয়নি। 100% গ্রিন করতে গেলে 255 করতে হবে, তাহলে 100% গ্রিন হয়ে গেল। আবার এখানে যদি আমি কোনো ভ্যালু অন্যটা বসাই, যে 50 বসাই দিলাম, তাহলে গ্রিন 100% গ্রিন, তার সাথে 50 অ্যামাউন্ট পর্যন্ত রেড, এই দুটা মিশে একটা রং তৈরি করবে সে। সবুজের কাছাকাছি কোনো একটা রং সে ক্রিয়েট করছে। এটাও যদি দেই 255, 250 দিয়ে দেখি কি হয়। হলুদ করে ফেলছে সে, মানে দুইটা রং মিলে এরকম কালার কম্বিনেশন তৈরি হচ্ছে। এটা হচ্ছে RGB মোড। RGB মোডের মতোই আছে হচ্ছে হেক্সাডেসিমাল মোড। হেক্সাডেসিমাল মোডে RGB মোড আর পাশাপাশি লিখি, এটা RGB মোডে লিখলাম, হেক্সাডেসিমালটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে RGB মোড, আর এটা হচ্ছে কালার। আমি হেক্সাডেসিমাল মোডে সেম জিনিসই হেক্সাডেসিমালেও লিখতে পারি। হেক্সাডেসিমালে লিখতে গেলে হচ্ছে এখানে সরাসরি শুরু করতে হবে হ্যাশ দিয়ে। এই হ্যাশ কিন্তু আইডির জন্য না, আমি যে হেক্সাডেসিমাল কালার কোড লিখতেছি তার জন্য। হেক্সাডেসিমাল কালার কোড দুই ফর্মে লেখা হয়, এটা শর্ট হ্যান্ড ফর্মে লেখা হয়, এটা হচ্ছে ইলাবোরেটেড ব্রড ফর্মে লেখা হয়। শর্ট হ্যান্ড কোডে লিখলে 3 ক্যারেক্টার দিয়ে লিখতে হয়, আর ব্রডলি লিখলে 6 ক্যারেক্টারে লিখতে হয়। হেক্সাডেসিমাল প্রথম 2টা ক্যারেক্টার, সেই 2টা ক্যারেক্টার হচ্ছে রেডের জন্য। তাহলে আমি যদি বলি যে রেড, শুধু রেড করব, তাহলে প্রথম 2টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে FF মানে হচ্ছে 255। উপরে RGBতে যখন লিখছিলাম 255 লিখতে 3টা ক্যারেক্টার লাগছে, আর নিচে হেক্সাডেসিমালে ক্যারেক্টার লাগছে 2টা, বাট দুইটাই কিন্তু 255কেই করে কি বলে রিপ্রেজেন্ট করে। তাহলে FF আমি লাল করলাম। এরপরের 2টা হচ্ছে গ্রিনের জন্য, রেড গ্রিন 0 করে দিলাম, ব্লু 0 করে দিলাম, তাহলে আমার কালার হলো লাল, ওই যে লাল দেখাচ্ছেই সে। আচ্ছা, উপরেরটা একটু কমেন্ট করে দেই, PHP এর মতো কমেন্ট, তাহলে লাল হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি এটার সাথে একটু ব্লু অ্যাড করতে চাই, তাহলে ব্লু কতখানি অ্যাড করব? ম্যাক্সিমাম হচ্ছে FF, যে আমি অ্যাড করতে পারি হচ্ছে কত অ্যাড করব, 19 অ্যাড করলাম, দেখি কি হয়। না, 19-এ খুব একটা চেঞ্জ আসবে না, সরি গ্রিন 90 দিলাম, 99, দেখি কত দূর যায়, চেঞ্জ হয়ে গেছে একটু। আর তারপরের সেকশনটা হচ্ছে ব্লু, তো ব্লু এর জন্য আমি দিলাম হচ্ছে F0। F0-তে কত হয় আমার তো না জানলেও চলবে, F0-তে কত হয়। যদি কোনো কালার প্রয়োজন হয় আমরা তো সাধারণত ডিজাইন করি ইলাস্ট্রেটর বা অন্য কোনো জায়গা থেকে, ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করব, এরাই আমাকে কালার কোড দিয়ে দিবে। এর কি হলো আবার, যেমন আমি এখানে একটা বক্স নিলাম, এইখান থেকে আমার ইচ্ছা মতো কালার কোড নিয়ে নিলাম। ওয়েব কালার সিলেক্ট করা থাকলে জিনিসটা সবচেয়ে ভালো হয়। তারপর আমি নিলাম এখান থেকে কোনো একটা কালার, এই কালারটার হেক্সাডেসিমাল কোড আমার দরকার, এখানে ক্লিক করব, ওই যে নিচে কোড লেখা আছে হেক্সা কোড, জাস্ট এটা কপি করে নেই এবং এই কোডটা এই জায়গায় বসাই দিলেই হবে। এখন আমার টেক্সট ওই কালারের হবে, সহজ। আর অনেক প্লাগইন পাওয়া যায়, যদি আমাদের প্রয়োজন হয় আমরা এরকম কালার পিকার দিয়ে কালার ড্রপ পিক করতে পারি, কোন জায়গা থেকে কালার পিক করব। হ্যাঁ, তবে থিম যখন ডিজাইন করব তখন তো আর কালার পিকার পাবো না, তখন তো আমাদের আগে কোনো একটা গ্রাফিক্যাল এডিটর সফটওয়্যারে গিয়ে ডিজাইন করতে হবে। তো ওইখানে আমরা যে কালারগুলো ইউজ করবো তার হেক্সাডেসিমাল কোড এখানে দিয়ে দেওয়া হবে, ওই কোডগুলো নিয়ে জাস্ট সরাসরি পেস্ট করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে মানে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কালারের জন্য আমরা এই 3টা ফর্ম ইউজ করতে পারি। সরাসরি কালারের নাম বলে দিতে পারি, তবে সেই ক্ষেত্রে মাত্র 7-8টা কালারের নামই আমাদের জানা আছে। আর RGB ইউজ করতে পারি, হেক্সাডেসিমাল ইউজ করতে পারি, তবে ব্রডলি ইউজ হয় হচ্ছে হেক্সাডেসিমাল কোড। আচ্ছা, আরেকটা সেটা হচ্ছে আমরা কালার তো দিলাম, একটা কালার নিয়ে আসলাম এই জায়গায়, আমাদের টেক্সটে একটা কালার হলো। আমরা যদি টেক্সটটাকে একটু বোল্ড করতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে ফন্ট ওয়েট,
ফন্টের ওয়েট কত হবে। নর্মালি ওয়ার্ড প্রসেসিংয়ে কি হয়, বোল্ড এই একটাই করতে পারি, বাট এখানে বোল্ডেরও অনেক ধরন আছে। আমি শুধু বোল্ড লিখলে সাধারণ বোল্ড যেটা সেটা হবে বোল্ড। এখানে আরও আছে বোল্ডার, আর একটু মোটা হবে। সব ফন্ট আবার সাপোর্ট করে না। তারপরে আমি চাইলে বোল্ড কতখানি করতে চাই সেটা বলে দিতে পারি, যে কতখানি বোল্ড হবে, যে 100, 200, 300, 400। 100 হলো নর্মাল যেটা, আর 300 দিলাম একটু বোল্ড হবে, 400 দিলে আর একটু মোটা হবে, 500 দিলে 700 হচ্ছে পুরো বোল্ড যেটা আমরা নর্মালি করি। আচ্ছা হ্যাঁ, আমার যত দিয়ে পছন্দ হয়। সব ফন্টে কাজ করে না 300, হ্যাঁ অনেক ফন্টে কাজ করে না। ফন্টে কাজ করলে ফন্টেরও কিন্তু মানে ফন্ট ফোল্ডারে যদি আমরা যাই, ফন্ট ফোল্ডারে দেখা যাবে এক একটা ফন্টেরই অনেকগুলো স্টাইল থাকে। যেমন ফল্টার একটা স্টাইল থাকে হচ্ছে সেটা হচ্ছে ইটালিক ফন্ট, একটা স্টাইল থাকে সেটা হচ্ছে বোল্ড ফন্ট। ফন্টের সবগুলো স্টাইল যদি না থাকে তাহলে ফন্ট সাপোর্ট করবে না, কারণ তাকে তো ইনফরমেশন দিতে হবে যে ইটালিক করলে কেমন হইতে হবে, সে তো সেটা জানে না। যাই হোক, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমি ফন্টের ওয়েট দিয়ে আমি বলে দিলাম যে ফন্টের ওয়েট কত হবে। ডিভ দিয়ে আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে ফন্টের কালার বদলালাম, আর ফন্টের সাইজও বদলানো যায়। বলেছি ফন্ট সাইজ কত হবে। ডিফল্ট ফন্ট সাইজ তো ব্রাউজারে যেটা সেট করা থাকে সেটাই দেখায়। আমরা চাইলে ফন্ট সাইজ বাড়াতে পারি, 18 করে দিলাম। এক এক ব্রাউজারে একরকম থাকে, কোনোটা 12 থাকে, কোনোটা 10 থাকে। আচ্ছা তাহলে এখন যেটা, এটা হচ্ছে আমাদের নর্মাল অবস্থা। আমি বলছি ফন্ট সাইজ হবে 16 বা কিছুটা দিয়ে আসছি, তাহলে ফন্ট বড় হয়ে গেছে 18। আচ্ছা আমি 28 দিয়ে আসতে পারি, তাহলে আরও বড় হবে। এরকম আমার যেটা প্রয়োজন সেটা আমি দিয়ে আসতে পারি, 38 আরও বড় হবে। ইএমটা রেসপন্সিভ করার জন্য। এছাড়া ডিভকে আরও স্টাইল করা যায়, যেমন উপরের কয়েকটা জিনিস আরও আছে, স্টাইলিংয়ে আরও আছে, আস্তে আস্তে আসবে। ডিভকে আরও স্টাইল করার জন্য ডিভের মনে করতেছে ডিভের ব্যাকগ্রাউন্ডে আমি এটা কালার দিব। তো আমি চাচ্ছি ডিভের ব্যাকগ্রাউন্ডে একটা অ্যাশ কালার দিতে চাই। তো ব্যাকগ্রাউন্ড কালার কী কালার দিব, বললাম যে একটা অ্যাশ কালার দিয়ে দাও হালকা। তো ওই যে একটা কালার হয়ে গেছে। এবং একটা জিনিসকে আমরা খেয়াল করছি, ডিভটা কিন্তু পুরো এরিয়া জুড়েই আছে। মানে এখন আবার ব্রাউজার ছোট বড় করলে ডিভও ছোট বড় হবে, কিন্তু সে পুরো ব্রাউজারের এরিয়া ধরে রাখবে। আসলে ব্রাউজার না, সে তার প্যারেন্টকে ধরে রাখে। তার প্যারেন্ট যত বড় হবে ডিভও তত বড় হবে বাই ডিফল্ট। আমরা চাইলে ডিভকে সাইজ ছোট বড় করতে পারি। যেমন বলে দিলাম যে ডিভের উইথ কত হবে, 500 পিক্সেল পিএক্স। তাহলে আমার প্যারেন্ট যাই থাক ব্যাপার না, সে 500 পিক্সেল। নট অনলি ডিভ, যে কোনো এলিমেন্ট কীভাবে মোটামুটি কন্ট্রোল করা যায়। আচ্ছা এরপরে হচ্ছে হাইট কত দিব, বললাম যে হাইট হবে 300 পিক্সেল। তাহলে ডিভটা বড় হবে। কিন্তু ডিভ বড় হলেও টেক্সট কিন্তু সরবে না, টেক্সট তার জায়গা মতোই আছে। এখন টেক্সটটাকে যদি মাঝখানে নিয়ে আসতে চাই, যে মাঝামাঝি থাকবে অ্যালাইনমেন্টটা, তাহলে আমাকে বলতে হবে যে টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে টেক্সটটা মাঝখানে চলে আসলো। টেক্সট অ্যালাইন সেন্টার কার জন্য, এই ডিভটার জন্য বা এই স্টাইলটার জন্য। এই আইডিটা যেখানে থাকবে ওইগুলোর ভেতরে যেসব টেক্সট থাকবে সেগুলো সেন্টারে চলে আসবে। আমি যদি ডিভের ভিতরে আরও কিছু লিখতাম তাহলে সবই এরকম সেন্টারে চলে যেত। নিচের লাইনেও লেখা যেতে পারে, তাহলে সবই সেন্টারে চলে আসবে, সেন্টারাইজড হয়ে গেল জিনিসটা। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আইডি দিয়ে যদি আমরা করি। একইভাবে আইডি দিয়ে করার কারণে কি হয়েছে, আমার শুধু যেই আইডিটার সাথে ম্যাচ করছে সেটা হয়ে গেছে। আমি আইডি না দিয়ে এখন চাইলে আমাদের যে ক্লাস, সেই ক্লাসটা দিয়েও স্টাইলিং করতে পারি। ক্লাস দিয়ে যদি স্টাইল করি তাহলে ক্লাসকে ধরার জন্য এখান থেকে আমাদের ডট দিতে হয় শুরুতে। ডট দিয়ে সিএসএস বুঝে যে আমি কোনো ক্লাসের কথা বলতেছি, ক্লাসের নাম বলতে হয় মাই ক্লাস, বা আমি যে নাম দিছি সেই নাম ইচ্ছা মতো দেওয়া যেতে পারে। আবার একইভাবে এখানে ব্র্যাকেটের মধ্যে কি কোডিং হবে, স্টাইলিং কোডিং, সেটা আমরা লিখবো। তাহলে মাই ক্লাস, আমি বলতেছি মাই ক্লাসের প্রত্যেকটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাশ, এখান থেকেও কালার চুজ করা যায়।
এটা রিমুভার দিচ্ছে, অন্য কেউ দিবে না কিন্তু, বা অন্য কোনো তাহলে সবগুলো ডিভের জন্যই কালার হয়েছে। এবার আমি বলতে চাচ্ছি যে ডিভগুলোকে আমি উইথটা চেঞ্জ করে দেব। উইথ বললাম, উপরেটা উইথ দিছিলাম হচ্ছে 500 পিক্সেল। রেসপন্সিভ করতে গেলে আমাদের অনেক সময় যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমরা ব্রাউজার ছোট বড় হলে সেই জন্য ম্যাচ করে, বসে যেন যায় ঠিক মতো, এই জন্য আমরা এখানে পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। আমরা বলে দিলাম তো উইথ হবে কত, উইথ হবে হচ্ছে 60%। কার 60%? এই মাই ক্লাস ডিভটা যেখানে আছে তার যে প্যারেন্ট, তার প্যারেন্টের 60%। ব্যাপারটা বোঝাচ্ছি আর একটু ক্লিয়ার করতেছি, লাগে দেখে নিই। 60% হয়ে গেল উইথ। এখন আমি যদি ব্রাউজারকে ছোট করি এটাও ছোট হবে, ব্রাউজারের 60%। কারণ এই ডিভগুলোর প্যারেন্ট সরাসরি হচ্ছে বডি। এই যে ডিভ আমি যেটা লিখছিলাম মাই ক্লাস, এর প্যারেন্টকে সরাসরি বডি, মানে এই সরাসরি বডির আন্ডারে, এই সরাসরি বডির আন্ডারে, কাজে সে হচ্ছে তার 60%। আচ্ছা, এখানে লিখলাম হচ্ছে মাই ক্লাস 1 এবং এটা লিখলাম মাই ক্লাস 2। এখন কিন্তু নিচের গুলো তার স্টাইল অ্যাপ্লাই হয় নাই, তার কারণ এখন আমি স্টাইল করছি একটা ক্লাসে। আচ্ছা, আমি এখন চাইলে আরও কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি সবগুলিকে মাই ক্লাসই বললাম, সবগুলি হচ্ছে, তাহলে উইথ হবে সবগুলোর 60%। কিন্তু আমি চাচ্ছি যে এই অংশটা এবং এইটা, এই দুইটার কালার বদলাই ফেলবো। এখানে যদি আমি কালার কোডিং লিখি তাহলে ঘটনাটা কি করবে, সবগুলি বদলাবে। তাহলে আমি বললাম যে এখানে আরও একটা ক্লাস দিলাম, যে এটা হচ্ছে সরি ক্লাস না, এটা হচ্ছে দিলাম হচ্ছে BG1, মানে ব্যাকগ্রাউন্ড 1 নামে আরও একটা ক্লাস করলাম, এবং BG2 নামে আরও একটা ক্লাস করলাম। তার মানে এই এলিমেন্টের মধ্যে দুইটা ক্লাস অ্যাপ্লাই করা, প্রথমে অ্যাপ্লাই করা মাই ক্লাস, তারপরে অ্যাপ্লাই করা হচ্ছে BG1, তারপরে হচ্ছে মাই ক্লাস, তারপরে অ্যাপ্লাই করা BG2। এবার BG1 এর কোডিং লিখি এখানে, BG1। হ্যাঁ একটু আসতেছি, অ্যান্সার পেয়ে যাবে এখনই, তোমার কোশ্চেনটা মনে হয় বুঝতে পারছি কি বলতে চাও। আচ্ছা, আমি এখানে কালার দিলাম। এখন ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে যখন প্রোগ্রামটা রান করবে তখন সে প্রথমে মাই ক্লাসের মধ্যে যেসব কোডিং আছে এই কোডিংগুলো অ্যাপ্লাই হবে। মাই ক্লাসে কি আছে বলছে উইথ 60%, তাহলে তার উইথ 60% হবে। মাই ক্লাস একটা কালার দিয়ে দিছে ব্যাকগ্রাউন্ডে, সে ব্যাকগ্রাউন্ডে একটা কালার বসাবে। এরপরে অ্যাপ্লাই হবে BG1 এর বৈশিষ্ট্যগুলো। BG1 এর বৈশিষ্ট্য কি আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা, তাহলে একটা কনফ্লিক্ট তৈরি হবে না এখন, তাহলে কালার কোনটা আসবে, শেষেরটা, আর এইটা বাদ হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু মানে এইটা, এই কোডটা দিয়ে এই কোডটাকে আসলে ওভাররাইট করে দিলাম, সোজা কথা যেটা। উইথটা কিন্তু সেমই আছে, উইথের কোড কিন্তু আমি দ্বিতীয়বার লিখি নাই, উইথের কোড একবার লেখা আছে, এই জন্য রিপিট করলাম না। একইভাবে BG1 এর জন্য লিখলাম, BG2 এর জন্য লিখি। BG2 এটার কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালার দেই, অন্য একটা কালার আসলো। হ্যাঁ, তোমার জন্য কি কোশ্চেন করতেছিল একটা? মাই ক্লাসের পরে BG1 এবং BG2 আরেকটা ক্লাস দিয়ে ডিফাইন করে, মানে কোশ্চেনটা হচ্ছে যে আমি তো ক্লাস একটা, মানে প্রথমে ক্লাস লেখা একটাই লিখতেছি, এটা আলাদাভাবে বুঝতেছি কিভাবে? এই যে স্পেস দিয়ে, যখন আমি স্পেস দিয়ে আলাদা লিখি, আমি তো ক্লাস বলছি, এই ইনভার্টেড কমার ভিতরে যা থাকবে সবই হচ্ছে ক্লাস। তাহলে আমি প্রথমে মাই ক্লাস বললাম, তারপরে স্পেস দেওয়ার মানে হলো সে বুঝলো এরপরে আরেকটা ক্লাস লিখবো, পরেরটাই আরেকটা ক্লাস। যে কারণেই ক্লাস বা আইডির নামের মধ্যে স্পেস দেওয়া যায় না, কারণ আমি যদি ক্লাসের আইডির নাম যেরকম দিতাম যে আইডি স্পেস 1, তাহলে সে এটাকে ধরতে পারতো না, সে 1কে মনে করতো আরও একটা আইডি। এটা দিয়ে বুঝতেছে সে মাই ক্লাস স্পেস, তারপরে এটা আরেকটা ক্লাস, কারণ আমি ক্লাসের মধ্যেই বলছি এগুলি সব ক্লাস। আর প্রথম ক্লাসের স্টাইলগুলো অ্যাপ্লাই হবে, দ্বিতীয় ক্লাসের স্টাইলগুলো অ্যাপ্লাই হবে। প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস এই দুইটা ক্লাসের মধ্যে কোনো স্টাইল যদি কমন হয়, তাহলে সর্বশেষ যে ক্লাসটা অ্যাপ্লাই হয়েছে তার স্টাইল দিয়ে আগের স্টাইলগুলো ওভাররাইট হয়ে যায়। তার মানে হচ্ছে আমি মাই ক্লাসে অ্যাপ্লাই করছিলাম ব্যাকগ্রাউন্ড কালার এইটা, বাট পরে বলছি BG1, তার মানে BG1 দিয়ে এটা রিপ্লেস হয়ে যাবে। আর এটা ব্রাউজার ইসেও দেখা যায়, ইন্সপেক্ট করলেও আমাদেরকে দেখাবে যে ঘটনাটা আসলে কি ঘটলো। আমরা যদি ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এখান থেকে
আমি এখান থেকে ইন্সপেক্টরে এটাকে ধরি, ইন্সপেক্ট, দেখা যাবে যে মাই ক্লাসের যেই কোডিং এটা ছিল, কালারটা ছিল, এটার মধ্যে ক্রস দেওয়া না, একটা লম্বা লাইন দিয়ে ক্রস করে দিয়েছে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে কমন সবার জন্য, কিন্তু এটাকে ক্রস করে সে এটা অ্যাপ্লাই করছে। এবার একটু চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপে আসি। আমি বললাম কি যে মাই ক্লাস যেটা, মাই ক্লাসের আন্ডারে আমি আবার এই ক্লাসটাকে নিয়ে আসলাম, ডিভটাকে, তাহলে এটাকে ডিভের ভিতরে বসাইতে হবে। তার মানে ডিভের ভিতরে আরেকটা ডিভ। হ্যাঁ, তাহলে মাই ক্লাস, প্রথম যে মাই ক্লাসটা ছিল, এই মাই ক্লাসের মানে মাই ক্লাস বাদ দিই, প্রথম যে ডিভটা ছিল সেই ডিভের আন্ডারে আরও একটা ডিভ আসলো। তার মানে এটা হলো প্যারেন্ট, এটা হলো চাইল্ড। দেখি এখন কি হয়। আমি বলছিলাম না 60% উইথ হবে, তাহলে এই যে বডিটা আমাদের বডির 60% হচ্ছে এইটা, আর তার 60% হচ্ছে এখন এটা হয়ে গেল। এখন ছোট করলে সে দুইটাকে রিলেশনকে মনে রাখবে। এটা হচ্ছে বডিটার 60% আর ভেতরেরটা তাহলে এইটার 60%। একইভাবে আমি যদি থার্ডটাকে ওইটার মধ্যে ঢুকাই দিই, তাহলে সবগুলি 60% অনুযায়ী ছোট হবে। আইডিয়া বোঝা গেছে? এই হচ্ছে আমাদের সিএসএস এর একটা খুব প্রাইমারি লেভেলের একটা আলোচনা। তো সিএসএস এ আমরা কি করতেছি, আমরা কোনোটা এলিমেন্টকে ধরার জন্য হয় তাকে বলতেছি হচ্ছে আইডি অথবা তাকে বলতেছি ক্লাস। এগুলো ছাড়াও সিএসএস এলিমেন্টকে সিলেক্ট করা যায়, ধরা বা সিলেক্ট করা যায়। সিলেক্ট করবো কীভাবে? যেমন আমি চাচ্ছি সব এলিমেন্ট, আমি ওয়েবসাইট বানাচ্ছি এরকম যে ওয়েবসাইটে যত ফন্ট ইউজ করব, যেগুলি সাধারণ রিড করার জন্য রিডেবল ফন্ট, এই ফন্টগুলির কালার আমি বদলাই ফেলি, সব কালার। এখন এই ওয়েবসাইটে ইউজার ডিভ ইউজ করবে না কি ইউজ করবে আমি তো জানি না, কাজে আমি সরাসরি লিখতে পারি এখানে এরকম যে বডির কালার কি হবে, বললাম বডির কালার আমি করে দিচ্ছি হচ্ছে যে সবগুলি হবে বেগুনি রং। তাহলে বডিতে যা লেখা আছে সব কিন্তু বেগুনি হয়ে গেছে, যেগুলিকে আমি কালার পরে অ্যাপ্লাই করছি সেগুলো ছাড়া। যেমন এখানে আমি কালার নিজে অ্যাপ্লাই করছি, কাজে এগুলো বেগুনি রং হবে না। যেসব জায়গায় আমি অ্যাপ্লাই করি নাই কোনো কালার, ওইখানে কালার আসছে। যেমন আমি বডিতে এখন নিজে কিছু লিখব, যাই লিখি সব এই কালার হবে ওই যে। কিন্তু আমি যদি স্পেসিফাই করি কোনো অংশকে, যেই অংশে আমি স্পেশাল কালার বসাইতে চাই, তখন সেটা স্পেশাল হয়ে যাবে। যেমন আইডিতে বসানো আছে, তখন সেই কমনটাকে বাদ দিয়ে আইডির কালারটা নেবে। এরকম কোনো একটা লাইন লিখছি, অনেক সময় আসলে লাইনের মধ্যে আমাদের কোনো একটা কিছু করতে হয়, তখন আমরা ব্যবহার করছি স্প্যান। স্প্যান হচ্ছে ডিভের মতোই একটা জিনিস, কিন্তু ডিভ যেটা করে সেটা হচ্ছে ডিভ লাইন ব্রেক করে ফেলে, উপরে এবং নিচে লাইন ব্রেক করে। স্প্যান সেটা করবে না, কোনো লাইন ব্রেক করে নাই সে। কিন্তু লাইন ব্রেক না করলেও এই পুরো টেক্সট থেকে এই টেক্সটটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য সে ওইটাকে একটা এলিমেন্ট হিসেবে আলাদা করে ফেলছে। তো স্প্যানকে যদি আমি বলে যে তুমি স্প্যান, সে এটাকে মাই ক্লাসের মতো করে মাই ক্লাসের মতো করে এটাকে স্টাইল করবে, তাহলে স্প্যান মাঝখানে কিন্তু মাই ক্লাসের মতো স্টাইল করে দিল। হ্যাঁ, স্প্যানের বৈশিষ্ট্য হচ্ছে স্প্যান হচ্ছে কি আসলে টেক্সটের মতো করে কাজ করে। স্প্যানের মধ্যে আমরা যদি হাইট উইথ বসাই, স্প্যান কাজ করবে না, কারণ স্প্যানের বৈশিষ্ট্য হচ্ছে সে ক্যারেক্টার। স্প্যানকে যদি মানে আমি এক্সাম্পল হিসেবে দেখাই, তা আমি স্প্যানের জন্য একটা ক্লাস বানাই। এখানে বললাম হচ্ছে যে মাই স্প্যান। হ্যাঁ, তা আমি বললাম যে মাই স্প্যান, এটাকে একটা কালার দিলাম, লাল রং দিই তাহলে বুঝতে সুবিধা হবে। লাল রং দিলাম, হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি এটার হাইটটা বাড়াবো প্যাডিং এর মতো করে, তাহলে দেখি কি হয়। হাইট 100 px এবং উইথ দিলাম হচ্ছে 500 px।
কিচ্ছু হবে না, কারণ স্প্যানের বাই ডিফল্ট বৈশিষ্ট্য হচ্ছে সে একটা ক্যারেক্টার। ক্যারেক্টারের সাইজ বড় করতে গেলে ফন্ট সাইজ বাড়াতে হয়। এইখানে যদি আমি ক্যারেক্টারকে মানে এই স্প্যানটাকে এরকম ডিভের মতো কাজ করাতে চাই, মানে আমার কাছে আছে স্প্যান কিন্তু তাকে বলতেছি তুমি কাজ করবা ডিভের মতো, ডিভ যেমন হাইট উইথ বাড়ানো যায়, তাহলে তার বৈশিষ্ট্য বদলাই দিতে হবে। সিএসএস এটাও করতে পারে, একটা এলিমেন্ট যে নিজে স্প্যান কিন্তু সে বলবে আমি ডিভ, আবার একজন ডিভ সে বলবে আমি স্প্যান, এরকম বদলায় যাওয়া যায় স্টাইল দিয়ে। সেই ক্ষেত্রে আমি যদি মাই স্প্যানকে ডিভের মতো কাজ করাতে চাই তাহলে আমাকে এখানে বলতে হবে যে এইটার ডিসপ্লে প্রপার্টিটা বদলাই ফেলতে হবে এবং বলতে হবে হচ্ছে এটা হচ্ছে ব্লক। ডিসপ্লে ব্লক বলার সাথে সাথে সে এখন এটা ডিভের মতো কাজ করবে এবং সে বড় হয়ে যাবে। এই যে জায়গা নিয়ে নিস, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এখন সে ডিভ, যদিও বেসিক্যালি সে স্প্যান কিন্তু কাজ করতেছে পুরো ডিভের মতো। ডিভকে যদি স্টাইল বলে দিই স্প্যান, তাহলে সে ইসের মতো কাজ করবে। স্প্যান না তো ইনলাইন ব্লক বলতে হয়, তখন সে কাজ করে হচ্ছে স্প্যানের মতো। এরকম প্রত্যেকটা এলিমেন্টের বৈশিষ্ট্য মোটামুটি বদলানো যায়। আচ্ছা, তাহলে ব্লক বলার কারণে সে যেটা করছে উপরে একটা এবং নিচে একটা, দুই জায়গায় দুইটা লাইন ক্রিয়েট করছে। লাইন ব্রেক করে ফেলছে না, আগে তো এক লাইনে ছিল। আমরা যদি লাইন ব্রেকটা করতে না চাই তাহলে এখানে ডিসপ্লে ব্লক না বলে আমরা বলবো হচ্ছে ইনলাইন ব্লক, মানে ওই লাইনের মধ্যেই এটা ব্লকের মতো যেন হয়। সে দেখি কি হয়, ওই লাইনের মধ্যেই ব্লকের মতো হয়েছে না, ভাঙে না। ভাঙছে হচ্ছে এইটার কারণে যে টেক্সট লেখার জায়গা নাই। আমি উইথ 500 না করে এটা 300 করে দেই, তাহলে ভাঙবে না। টেক্সট ওই লাইনেই আছে কিন্তু সে ওই লাইনের মধ্যে এটার জন্য একটা জায়গা নিয়ে নিছে। আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, আরেকটা কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমরা যেই ডিভটা নিলাম এখানে, এগুলিকে একটু আরও একটা নতুন ডিভ এখানে অ্যাপ্লাই করি। ডিভ ক্লাস, হ্যাঁ হ্যাঁ ভিডিও আছে, টেস্ট। টেস্ট নামে আমরা একটা ডিভ নিলাম। এই ডিভটার মধ্যে অনেকগুলো টেস্ট করব, তারপরে আমরা ডিজাইনের দিকে চলে যাব। টেস্ট ডিজাইন করার সময় তোমরা কোড লিখতে পারবা, এখন আর এই কোডটা লেখা তখন জাস্ট দেখে নাও ঘটনাটা কী ঘটে। তা টেস্ট নামে আমরা একটা তৈরি করলাম, ডিভ তৈরি করলাম। আচ্ছা, এইটাকে উপরে নিয়ে আসি, দেখতে মনে হয় অসুবিধা হচ্ছে। HTML-এও কিন্তু কমেন্ট করা যায়, আমার এগুলো দরকার নেই, আমি কমেন্ট করে রাখতে পারি। কমেন্ট কীভাবে? HTML কমেন্ট হচ্ছে একটা লেস দেন সাইন, সাইন অফ এক্সক্লেমেশন, দুইটা ড্যাশ আর দুইটা ড্যাশ, টেস্ট। তাহলে টেস্ট আসলো। তাহলে টেস্ট যেহেতু একটা ডিভ, আমি এইটাকে টেস্ট ডিভের কোডিংটা লিখতেছি। ক্লাস, সরি, টেস্ট একটা ক্লাস। টেস্ট, এটার উইথ তো অটোমেটিক হয়ে গেছে, তারপর আমি উইথ বলে দিচ্ছি। উইথ হচ্ছে, আমি বলে দিলাম যে উইথ হচ্ছে আমার 300 px। হাইট বলি নেই, হাইট কত যা খুশি হোক। আর ব্যাকগ্রাউন্ড কালার দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাশ 6, একটু ডার্ক টাইপের অ্যাশ কালার, ঠিক আছে। ফরগ্রাউন্ড কালারটা সাদা করে দেই। ফরগ্রাউন্ড কালার হচ্ছে টেক্সট কালার। এখন এই যে টেস্ট একদম গায়ে গায়ে লেগে আছে না, যদি লাগানোটা সরাতে চাই, যে আমি চাচ্ছি যে ডিভের একটু ভেতর থেকে লেখাটা শুরু হোক, যেটাই দেখতে ভালো লাগে। একদম গায়ে লেগে থাকলে জিনিসটা খারাপ লাগে। তো আমি ডিভের ভেতরের দিকে একটা মার্জিন অ্যাপ্লাই করতে চাচ্ছি। একটু গ্রাফিক্যালি যদি জিনিসটা দেখার চেষ্টা করি, এটা তো আমাদের বডি, আমরা এখানে একটা ডিভ তৈরি করলাম। আমি চাচ্ছি ডিভের ভেতরের দিকে একটা মার্জিন বসাবো। তার মানে হচ্ছে আমি চাচ্ছি ডিভের ভেতরে আমার যেসব লেখাগুলি শুরু হবে এই জায়গা থেকে। তাহলে এই যে মাঝখানের যে অংশটা, এই জায়গাটা, যে অংশটুকু, একটা কালারটা বদলাই দিলে বোঝা যাবে। এই যে মাঝখানে যে সাদা অংশটা, এইটাকে বলি হচ্ছে আমরা প্যাডিং, এটাকে বলা হয় প্যাডিং। আবার আমরা জানি যে এই ডিভের পরে নিচে আরও একটা ডিভ আমাদের প্রয়োজন হবে কখনো। বাই ডিফল্ট একটা ডিভ শেষ হয়, জাস্ট আরেকটা ডিভ শুরু হয়ে যায়।
কোনো গ্যাপ ট্যাপ নাই, কিন্তু আমাদের অনেক সময় গ্যাপ প্রয়োজন হয়। একটা ডিপ শেষ আরেকটা ডিপ শুরু হলে গ্যাপ দিব, তাহলে দেখতে খারাপ লাগবে, লেগে থাকবে একটার গায়ে। তখন এই যে এই যে দূরত্বটা ক্রিয়েট করলাম, এই দূরত্বটাকে বলে হচ্ছে মার্জিন। প্যাডিং চারদিকে হয়, লেফট টপে হয়, রাইটে হয়, বটমে হয়, লেফটে হয়, একইভাবে মার্জিনও চারিদিকে হয়। তবে একটা ডিভ যার উইথ হচ্ছে 300 পিক্সেল এবং আমি বললাম তাকে প্যাডিং দিলাম লেফটে এবং রাইটে, মানে এটার উইথ হচ্ছে আমার 300 পিক্সেল এবং আমি লেফটে প্যাডিং দিলাম হচ্ছে ধরলাম 10 পিক্সেল এবং রাইটেও প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল, তাহলে তার উইথ কিন্তু 320 হয়ে যাবে, যদিও আমি অ্যাপ্লাই করে আসছি 300। কারণ তাকে আমি বলতেছি যে উইথ, সে তো 300 বলে দিছি উইথ, কাজে 300 উইথ সে নিবে। তারপরে বললাম তুমি ডান দিকে প্যাডিং ছাড়ো, বাম দিকে প্যাডিং ছাড়ো, তো জায়গা কোথায় পাবে সে? এই জন্য সে বাকি যেই দুইটা 10 জায়গায় নিলে দুইটাকে যুক্ত করে সে ওই উইথ ডিপটাকে বড় করে ফেলবে, 320 হয়ে যাবে, 300 তো থাকবে না, 320 হয়ে যাবে। একইভাবে আমরা যদি উপরে নিচেও অ্যাড করি, যে আমরা হাইটেও এটা দিব, এখানেও 10 দিলাম, এখানেও 10 দিলাম, আর বললাম এটার হাইট হচ্ছে আমার 200 পিক্সেল, যদি তাই হতো এটার হাইট হচ্ছে 200 পিক্সেল। দেন আমি আসলে ডিভ প্যাডিং দেওয়ার আগ পর্যন্ত বা মার্জিন দেওয়ার আগ পর্যন্ত এটা 200 পিক্সেলই ছিল, কিন্তু যেই আমি মার্জিন অথবা প্যাডিং অ্যাপ্লাই করলাম সাথে সাথে তার হাইট আরও 220 বেড়ে যাবে, তাহলে 220 হয়ে যাবে। তার মানে যে আমি যদি মার্জিন অথবা প্যাডিং অ্যাপ্লাই করি তাহলে আমার ডিভের মূল যে জায়গাটা ছিল সেটা বড় ছোট হয়ে যেতে পারে। কাজে এগুলি অ্যাপ্লাই করার সময় যখন স্টাইল করব তখন অ্যাপ্লাই করার সময় সাবধান, মানে চিন্তা ভাবনা করে অ্যাপ্লাই করতে হবে। মানে এখানে মানে যে ডান এবং বামে যে 10 দিলাম এই দুইটা অ্যাড হবে না, উপরে এবং নিচেটা এই দুটো অ্যাড হবে উইথের সাথে, যেহেতু ডান বাম, আর উপরের নিচে টপে বটমে অ্যাড হবে হচ্ছে হাইটের সাথে। আচ্ছা, তাহলে আমরা একটু আসলে দিয়ে দেখি ঘটনাটা কি ঘটে। তাহলে টেস্ট আসলো, আমরা বলতেছি যে প্যাডিং দাও, প্যাডিং কত দিবেন? বললাম প্যাডিং দাও 15 পিক্সেল, একটু বোঝার সুবিধার জন্য বড় দিলাম। এখন হচ্ছে সাধারণ অবস্থায় আছে, আমি প্যাডিং অ্যাপ্লাই করি, রিফ্রেশ করলাম, এই যে 15 পিক্সেল, চারদিক থেকে সে জায়গা ছেড়ে দিছে, কিন্তু আমার ডিপটাও কিন্তু বড় হয়ে গেছে। ডিপ কিন্তু আগে অবস্থায় ছিল না, মানে এখানে 15 পিক্সেল, এদিকে 15 পিক্সেল বেড়ে গেছে। আর প্যাডিংয়ের ক্ষেত্রে আমরা প্যাডিংকে স্পেসিফাই করি নাই যে প্যাডিং কোথায় হবে, বলছি প্যাডিং 15, তার মানে সে ধরে নিছে প্যাডিং দিতে হবে চারিদিকে। স্পেসিফাই করা যায়, বলতে পারি প্যাডিং টপ, শুধু উপরে প্যাডিং দাও, তাহলে উপরে প্যাডিং দেবে 15 পিক্সেল। বলতে পারি প্যাডিং লেফট, বললাম প্যাডিং লেফটে 10 পিক্সেল দাও। সব যে একই সমান দিতে হবে তা না। আচ্ছা, বলতে পারি যে প্যাডিং রাইট, এটা দিল 5 পিক্সেল, এবং প্যাডিং বটম এটা দিলাম ধরো গিয়ে 20 পিক্সেল, প্রয়োজন হতে পারে। তার মানে এক একটা এক এক রকম প্যাডিং আমাদের প্রয়োজন হলে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এটা দিলাম প্যাডিং। আর এখন এই টেস্ট ডিপটাকেই আমি কপি করতেছি, নিচে আর একটা কপি করলাম, তাহলে আমি দুইটা ডিপ পেলাম। এখন একটা ডিপ আরেকটা ডিপের সাথে লেগে আছে, আমি যদি একটা ডিপকে আরেকটা ডিপ থেকে একটু আলাদা করতে যাই তাহলে অ্যাপ্লাই করবো হচ্ছে মার্জিনটাও চারদিকেই দেওয়া যায়, বলতেছি হচ্ছে মার্জিন 10 পিক্সেল মার্জিন দিলাম, তাহলে চারিদিকে মার্জিন আসবে। আমি মার্জিন দিছি 10 পিক্সেল, অ্যাপ্লাই হয়েছে কত? এখানে কত পিক্সেল মার্জিন আছে? 20, কারণ চারিদিকে মার্জিন দিছে না, উপরে 10 পিক্সেল দিছে, আবার সে শুরু করার সময় 10 পিক্সেল দিছে, 20 পিক্সেল হয়ে গেছে। আমরা যদি 10 পিক্সেলে দিতে চাই তাহলে কি করবো? হ্যাঁ, আমরা বলে দিতে পারি বটমে দাও, মার্জিন বটম, তাহলে বটমে মার্জিনটা দিল শুধু। আবার এটার নিচে যদি আমি আরেকটা বসাই তাহলে তার নিচে আরেকটা মার্জিন দিবে সে, মার্জিন বটম, সরি এটা না তো, আরেকটা ডিপ যদি বসাই, দশ পিক্সেল গ্যাপ দিয়ে সে বসাচ্ছে। এটা স্টাইলিংটা সুবিধা, একবার স্টাইল করে দিলে বাকিগুলি সে ওই স্টাইলটাকে ফলো করে এবং সেইভাবেই কাজ আগায় যায়।
তাহলে মোটামুটি আইডিয়া তো পাওয়া গেছে স্টাইলিং নিয়ে, যে স্টাইলিংটা কীভাবে হবে। এরপর তাহলে আমরা একটু সত্যি সত্যি একটা ডিজাইন শুরু করি, তখন আর স্টাইলিংয়ের আরও অনেকগুলি কোড চলে আসবে আমাদের সামনে, আমরা বুঝে যাব যে আসলে কি করতে হবে। এখন শুরু করি। তো এইটা হচ্ছে আমাদের থিম, যেটাকে আমরা ফলো করব। তবে এই থিমটা রেডি হয়ে যাওয়ার পরে এনিগমা যে থিমটা, এটা কিন্তু লাইসেন্স থিম, কাজে হুবহু কোথাও তুলে দিও না। জাস্ট আমরা আমাদের ট্রেনিংয়ের জন্য একটু শিখে নিচ্ছি জিনিসটাকে, যে এইভাবে এই থিমটা বানানো যায়। তো এই থিমের থেকে আমরা একদম পুরোপুরি কালার কম্বিনেশনটাও চেষ্টা করব নেওয়ার জন্য। কাজে এই কালার কোডগুলো যদি নিতে চাই, এটাকে সবচেয়ে ভালো হয় ফটোশপ দিয়ে ওপেন করলে, তাহলে আমি কালার কোডগুলি এখান থেকে পিক করতে পারবো। ফটোশপ চালু করে নিচ্ছি। কালার কোড কপি করা খুব সহজ, জাস্ট পিকার দিয়ে পিক করে নিলেই হয়। আই ড্রপার যেটা আছে, আই ড্রপারই তো এটা বলে না, পিক করলে এই যে কালার চলে আসছে এখানে, এই যে কোড, সহজ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইট ডিজাইন করার সময়, বিশেষ করে থিম ডিজাইন করার সময়, আমাদের প্রথমে চিন্তা করতে হবে একটা জিনিসের দিকে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটের উইথ কতখানি হবে, স্ক্রিনের কতখানি জায়গা জুড়ে তাকে দেখাতে চাই। আগে এই জায়গাটুকু নির্ধারণ করে নিতে হবে যে এই অংশের ভিতরে আমার মূল কাজটা হবে, তারপরে বাকি কাজ হচ্ছে এটার বাইরে, মানে বাকি কাজ পরে এটার ভিতরে হবে। এখনকার ট্রেন্ড হচ্ছে কি একদম ফুল উইথে কাজ করে, কিন্তু এনিগমা থিম যেটা, সেটা কিন্তু ফুল উইথে কাজ করে নাই, সেটা বাম দিকে ডান দিকে জায়গা ছেড়ে দিছে, নাকি জায়গা ছাড়ে নাই সে, না সেও জায়গা ছাড়ে নাই, সে ফুল উইথ নিয়ে নিছে। কাজে আমরা যদি ফুল উইথে কাজ করতে চাই, তাহলে আমাদের ঝামেলা কম, আর নয়তো আমাকে আবার আরেকটা কন্টেইনার তৈরি করে সেই কন্টেইনারের মধ্যে জিনিসটা রেখে দিতে হবে। তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ফুল উইথেরও একটা ব্যাপার আছে, যে কতখানি বড় হবে, ম্যাক্সিমাম একটা লেন্থ দিয়ে দেওয়া ভালো। ফুল উইথ মানে হচ্ছে আমি যদি অনেক বড় করে ফেলি, তাহলে দেখা যাবে যে কন্টেন্টগুলোর মাঝখানে অনেক বেশি জায়গা চলে আসছে। কাজে বড়টা খুব বেশি বড় না করা, আবার কখনোই দেখা যায় 1800 পিক্সেলের উপরে না যাওয়াই ভালো, আমার কাছে যেটা মনে হয়। 1800 পিক্সেল কিন্তু অনেক বড়, মানে প্রায় 72 ইঞ্চি স্ক্রিনের সমান। 72 ইঞ্চি স্ক্রিনের বড় যদি স্ক্রিন হয়, একটু বড় টিভির, তারপরে যদি জিনিসগুলো সরে যায়, তাহলে মাঝখানে অনেক বেশি ফাঁকা লাগবে। যাই হোক, আমরা এইটাকে যেহেতু ফলো করতেছি, এরকম করে এটা বানাই। এটা ফুল উইথকে ফলো করছে, আমরা ফুল স্ক্রিনকে ফলো করবো আপাতত। আচ্ছা, তাহলে এইগুলির মধ্যে আমাদের যে কোডিংগুলো টেস্ট করার জন্য আমরা লিখতেছিলাম, এই কোডিংগুলি আর রাখতেছি না এখানে, এগুলি বাদ, এগুলি জাস্ট দেখার জন্য লিখছিলাম। এইখানে থিমটার একটা নাম দিয়ে দিই, মাই থিম। আর এই কোডিংগুলো আমার এখন প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে ব্রাউজার একদম ফ্রেশ। এখন যেটা করব সেটা হচ্ছে যে উপরের যে প্যানেলটা, এই প্যানেলটা ক্রিয়েট করব। এইটাকে আমরা বলি হচ্ছে হেডার। কাজে আমরা যেহেতু ডিভ দিয়েই করব, এবং কোন ডিভটা কী কাজ করতেছে এটা জন্য পরবর্তীতে কনফিউজ না হয়ে যায়, এই জন্য আমরা একটা কমেন্ট লিখে শুরু করব, যেটা হচ্ছে হেডার। এরপরে যে কোডগুলি করবো ওগুলি হেডারের কোড হবে। স্টাইলিংটা আমরা এই পেজে আর করব না, স্টাইলটা করব অন্য পেজে। যে কারণে আমরা ফাইলে যাব, নতুন একটা সিএসএস ফাইল খুলব এখান থেকে, ক্রিয়েট, সেভ করে নিচ্ছি ফাইলটাকে। স্টাইল বা অন্য যে কোনো নামেই সেভ করা যেতে পারে, তবে সেম ফোল্ডারে হইতে হবে। স্টাইল নামেই সেভ করি, আলাদা ফোল্ডারে করে নেওয়া ভালো। সিএসএস ফোল্ডারে স্টাইল নামে সেভ করে ফেললাম সেটাকে। তাহলে এটা আছে কোথায়? সিএসএস ফোল্ডারে স্টাইলের ভিতরে। একটু স্ট্রাকচারটা যদি দেখে নিই আমরা, আমাদের এটা আছে হচ্ছে এই শাহেদ ফোল্ডারের ভিতরে থিম, ইন্ডেক্স HTML, এবং তারপর সাথে একটা সিএসএস স্টাইল ফোল্ডার। ওই স্টাইল ফোল্ডারের ভিতরে স্টাইল নামে একটা সিএসএস ফাইল আছে। এখন দুইটা তো দুই জায়গায়, দুইটাকে এক করতে হবে। পিএইচপিতে আমরা দেখছি ইনক্লুড দিয়ে করতাম, এখানে সিএসএসকে একসাথে আনার জন্য ড্রিমওয়েভারে তো নিজস্ব কোড মানে সিস্টেম আছেই, আর সিস্টেমটা হচ্ছে লিঙ্ক লিখতে হয়।
লিঙ্ক রেফারেন্স বলে দিতে হয়। রেফারেন্স কোথায় হবে? এই যে স্টাইল শিট। দেখো সে কি বলতেছে যে সিএসএস ফোল্ডারে যেতে হবে, তারপরে স্টাইল সিএসএসকে পাওয়া যাবে। আচ্ছা, রিলেশন বলে দিতে হবে যে এটা কী ধরনের রিলেশন হবে। এটা হচ্ছে টেক্সট, সরি এটা হচ্ছে স্টাইল শিট, আর এটা টাইপ হবে হচ্ছে টেক্সট সিএসএস। তার মানে আমি যে লিঙ্কটা ক্রিয়েট করলাম, এই লিঙ্কটা তো একটা ফাইলের যে কোডগুলো আসবে সেগুলোকে সে কোন টাইপে করবে, মানে কিভাবে এটাকে এক্সিকিউট করবে হচ্ছে এটা করে এখানে যেগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে সিএসএস কোডিং লেখা থাকবে, আর এটাকে এটার সাথে আমার এই পেজের রিলেশন হবে হচ্ছে স্টাইল শিটের রিলেশন। তার মানে এই পেজের মধ্যে সেই কোডগুলো স্টাইল শিটের কোড হিসেবে এক্সিকিউট হবে। এটা লিখে আমরা সেভ দিলে এবং আমরা এখানে একটা স্টাইল সিএসএস নামে একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটা পাওয়া গেছে হচ্ছে এই ট্যাগ লেখার কারণে। এই যে ছোটটা স্টাইল সিএসএস ছিল, এখানে ক্লিক করলে এই ফাইলটা খুলে যাবে। যদি এই কোড লেখার পরে এটা আসে এবং ক্লিক করার পরে খুলে যায়, তার মানে বুঝতে হবে যে আমাদের লিঙ্কটা ঠিক আছে, ব্রাউজারেও কাজ করার কথা। কিন্তু এটা না হলে অনেক সময় দেখা যাবে যে কাজ করবে না। তবে এটাই কিন্তু একমাত্র ওয়ে না, এটা থাকার মানেই যে ঠিক আছে তাও কিন্তু না। মোটামুটিভাবে বলা যায় যে এখানে যদি লিঙ্ক করা হয়ে গেছে, কাজে আমরা আশা করতে পারি ব্রাউজারেও ঠিক মতো কাজ করবে। আসছে কি? স্টাইলে আমাদের ফাইল এটাকে বলা হচ্ছে কি বলে এক্সটার্নাল সিএসএস স্টাইলিং। আমাদের সিএসএস কোডগুলি এক্সটার্নাল একটা পেজের কাছে থাকবে, এটাই ভালো। আচ্ছা, তো হেডারের জন্য আমরা যেটা করব, এই প্যানেলটা তৈরি করতে হবে। তো আমরা এই প্যানেলটার নাম দিলাম হেডার। একটা ডিভ নিব, বলবো যে ক্লাস হেডার, হেডার ক্লাস তৈরি করতেছি। আচ্ছা, হেডার না দিয়ে এটা ব্যানার দিই, ব্যানার, এটা আমাদের ব্যানার ক্লাস। ব্যানারের পরে আমাদের আছে হচ্ছে একটা মেনু দিতে হবে আমাদের এখানে। আমরা জাস্ট আগে স্কেলিটন দাঁড় করাই, তারপরে ভিতরের কাজগুলো করব। একটা মেনুর সেকশন আছে এখানে, আমাদের এখানে একটা মেনু লাগবে। তো আমরা মেনুটাকে নিয়ে আসি, আমরা বলবো হচ্ছে ডিভ ক্লাস মেইন মেনু। নামগুলি আমরা দিয়ে দিচ্ছি যেটা মেইন মেনুর সেকশন, হেডার মেইন মেনু। মেইন মেনু হয়ে গেলে মেইন মেনুর পরে আমাদের আছে হচ্ছে স্লাইডারের জন্য একটা জায়গা। কাজে আমরা আর একটা সেকশন তৈরি করব, সেটা হচ্ছে স্লাইডার বা স্লাইড। স্লাইড ক্লাস স্লাইড, স্লাইডার ক্লাস। স্লাইডার ক্লাসের পরে আমাদের আসলে নিচে দিতে হবে হচ্ছে কি আরেকটা সার্ভিস এরিয়া, যেখানে আমরা বিভিন্ন সার্ভিস সম্পর্কে আইডিয়া দিব লোকজনকে। তো আমাদের আরও একটা সেকশন, সেটা হচ্ছে সার্ভিস সেকশন, বা এটাকে ফিচার সেকশন বলতে পারি। ফিচার আইটেমগুলো এখানে থাকবে, তো এটাকে ফিচার ক্লাস দেই। এবং ফিচার ক্লাসের পরে আমাদের সর্বশেষ সেকশন, যেটা ছবিতে নাই, সেটা হচ্ছে ফুটার। ফুটারে আমরা ওই যে কন্ট্যাক্ট আস, কপিরাইট এসব লিখব। তাহলে এটার নাম দিলাম ফুটার। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি একটা স্কেলিটন আমাদের ওয়েবসাইটের। এটা লিখে যদি আমরা ব্রাউজারে যাই, আমরা কিছুই দেখব না, কারণ আমাদের কোনো স্ট্রাকচারের জন্য শুধু স্ট্রাকচার রেডি হয়েছে। কিন্তু সোর্স কোডে গেলে ডিভগুলোকে দেখা যাবে। পেজ সোর্সে গেলে ডিভগুলো পাবো, যে অনেকগুলো ডিভ তৈরি হয়েছে। বাট ডিভের ভেতরে যেহেতু কিছু লেখা নাই, এই জন্য সে ডিসপ্লেতে কিছু দেখাতে পারছে না। তো আমরা আমাদের যে সেকশনগুলো আছে, সেকশনগুলোকে এখন ওই সেকশনের কালারগুলো দিয়ে বা কোনোভাবে আইডেন্টিফাই করব। প্রথম যেটা আছে, আমরা প্রথমে ব্যানার সেকশনটা নিয়ে কাজ করব। কাজে এই ব্যানার সেকশনটাতে যাই। ব্যানার সেকশনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আমি কালার কোডটা বের করছিলাম। কালার কোডটা হচ্ছে এটা। এই কালার কোডটা কপি নিয়ে আমি এই ব্যানারের জন্য এখন স্টাইল করব। তো আমার সিএসএস স্টাইলে চলে যাই। এই জায়গায় এসে আমরা লিখব হচ্ছে ডট ব্যানার, ব্যাকগ্রাউন্ড কালার
আমাদের যে কালার কোডটা হ্যাশ দিয়ে বসাই দিচ্ছি এখানে, এটা আমাদের কালার কোড। ব্যানারের একটা হাইট দিব আমরা, হাইট আপাতত দিলাম এটা হচ্ছে 50 পিক্সেল। তাহলে 50 পিক্সেলের একটা ব্যানার আমরা পেয়ে গেলাম। আমার স্ক্রিনে কিন্তু অনেক বড় দেখাচ্ছে কারণ আমার স্ক্রিন জুম করা অবস্থায় আছে। এটা হচ্ছে 50 পিক্সেল। না, বড় হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 50 পিক্সেলের কোড, 50 পিক্সেলের একটা তৈরি করলাম। হয়ে গেছে? এই স্টাইল আসছে না? আচ্ছা, একটা জিনিস যদি খেয়াল করি, এই ব্যানারের চারদিকে একটা বর্ডার আসছে না, খালি জায়গা। আমাদের স্টাইলে কিন্তু এটা নাই, সে একদম ভরে ফেলছে পুরো জায়গা। বাই ডিফল্ট বডি HTML এর যে বডি ট্যাগটা, আমাদের HTML এর যে বডি ট্যাগ, এই বডির বাই ডিফল্ট একটা প্যাডিং থাকে 10 পিক্সেল। তো ডিফল্ট প্যাডিংটা ওখানে বসে গেছে। আমাদের কাজ হচ্ছে ডিফল্ট প্যাডিংটা তুলে দেয়া। কাজে আমরা এর উপরে লিখবো হচ্ছে বডি প্যাডিং 0px। বডিতে আমরা কোনো প্যাডিং দিচ্ছি না। বডিতে প্যাডিং না দিলে, এবং প্যাডিং এটা মার্জিন, বডিতে মার্জিন দিব না কোনো, 0 পিক্সেল। তাহলে বডি আমাদের এই জায়গাটা ছেড়ে দিবে। CSS, হ্যাঁ, ওই যে উপরে একটা খালি জায়গা আসছে না, এই খালি জায়গার কারণ হচ্ছে বডি বাই ডিফল্ট একটা 10 পিক্সেলের মার্জিন ধরে রাখে। আমরা চাচ্ছি মার্জিনটা যেন না থাকে, এই জন্য বডিটাকে বললাম যে সরাসরি। আচ্ছা, এখানে বডি লেখার সময় বডির আগে কিন্তু ডট বা হ্যাশ দেই নেই। তার কারণ হচ্ছে বডি হচ্ছে HTML এলিমেন্ট, এন্টিটি বলা যেতে পারে, এলিমেন্ট, HTML এলিমেন্ট বা HTML কিওয়ার্ড ট্যাগ। যে কারণে HTML ট্যাগ, কোনো HTML ট্যাগকে যদি আমি সরাসরি স্টাইলিং করতে চাই বা সিলেক্ট করতে চাই, আমাকে হ্যাশ বা ডট দিতে হবে না, কারণ এগুলি না ক্লাসও না আইডিও না, এগুলি সরাসরি HTML ট্যাগ। ওকে, তাহলে আমরা আমাদের ব্যানার পেয়ে গেলাম। ব্যানারের মধ্যে আমরা জাস্ট একটা কথা লিখবো, এখানে যেটা লেখা আছে এরকম কিছু একটা আমাদের ওয়েবসাইটের টাইটেল লিখতে হবে এখানে, এবং নিচে লিখতে হবে হচ্ছে ডেভেলপ বাই এরকম কিছু একটা সাবটাইটেল। তো শুধু আপাতত টাইটেলটাই লিখি। তো ব্যানারের মধ্যে আমরা টাইটেলটা লিখবো। আমাদের টাইটেলটা হচ্ছে এইখানে, এই জায়গায় লিখবো হেডিংয়ে যে ডিভ ক্লাস সাইট টাইটেল। তাহলে ওই যে আমাদের টাইটেলটা আসছে এখানে। টাইটেলটাকে আমরা কোনো স্টাইলিংয়ে যাই নাই, একদম ডিফল্ট অবস্থাতে টাইটেল চলে আসছে এখানে। আচ্ছা, এই দুইটার সাথে আমাদের যে অবস্থা এখন হচ্ছে কি একদম কোনায় বাম দিকে চলে গেছে বা একদম লেফট অ্যালাইনে আছে সব কিছু, কিন্তু থিমটা কিন্তু ভিন্ন কথা বলে। থিম বলে হচ্ছে যদিও সে পুরো স্ক্রিনটাকে কভার করছে, তারপরেও সে যেটা করতেছে সেটা হচ্ছে যে একটা অ্যালাইনমেন্ট বজায় রাখতেছে তার জিনিসগুলো বসানোর জন্য। কিছু জায়গা কিন্তু ডানে বামে সে ছেড়ে দিছে, এবং ওই জায়গা ভেতরের জায়গাতে তাহলে আমাদের এরকম একটা নির্দিষ্ট জায়গা নিয়ে নিতে হবে, যে জায়গার মধ্যে আমরা কাজের জিনিসগুলি বসাবো। কাজে আমরা ওয়েবসাইটের একটা কন্টেন্ট তৈরি করে নিব যে তার উইথ কত। তাহলে আমরা এখানে একটা ক্লাস তৈরি করে নিব, আমরা বলবো হচ্ছে সাইট উইথ। আমাদের সাইটের উইথ কত হবে? আমরা বললাম আমাদের সাইটের উইথ হবে হচ্ছে 1100 পিক্সেলই দেই, সাইট উইথ
উইথ 1100 px। সাইট উইথ বললাম 1100 পিক্সেল। তাহলে আমরা এইটার উপরে আরো একটা ডিভ অ্যাপ্লাই করব, বলবো ডিভ ক্লাস সাইট উইথ। এই সাইট উইথ ডিভের ভেতরে আমাদের টাইটেলটা বসাবো। তাহলে জিনিসটা এখনো বাম দিকেই চাপা অবস্থায় আছে, একটু লিখানাও ঠিক করে দিচ্ছে। আচ্ছা, করেই দিই। এখানে আমরা লিখবো হচ্ছে মার্জিন অটো। মার্জিন অটো লিখলে কি হয়, 1100 পিক্সেল জায়গা নিবে এবং বাকি জায়গাগুলো ডানে বামে ছেড়ে দিয়ে এসে এটাকে মাঝখানে নিয়ে আসবে। তাহলে আমরা ডানে এবং বামে কিছু জায়গা পাবো, খালি জায়গা। হ্যাঁ, এই যে কি কম কি দেখায় না, না ওই যে মার্জিন অটো। মার্জিন অটো দিলে কি হয়, একটা ডিভ যেই পরিমাণ জায়গা আমি ফিক্সড করে দিলাম, এইটা ছাড়া যদি মার্জিনে আরও বেশি জায়গা থাকে ডানে বামে, তাহলে ডিভটাকে সে ডানে বামে সমান মার্জিন দিয়ে মাঝখানে নিয়ে আসে। সাইট উইথ, জি, এটা মার্জিন স্ক্রিনের মাঝামাঝি থাকবে। হ্যাঁ, নেমটা না, নেমটা একটা, নেমটা হচ্ছে তো এইটার ভিতরে, আর এইটা হচ্ছে এই সাইট উইথের ভিতরে। সাইট উইথ একটা ডিভ, যেই ডিভের উইথ হচ্ছে আমাদের 1100 পিক্সেল। সাইট উইথটা মাঝখানে চলে যাবে, পেজের মাঝামাঝি আসবে, নেমটা না, সাইট উইথটা মাঝামাঝি আসবে। এটা আরেকটু পর আরো ক্লিয়ার হবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল উইথ, ওয়েবসাইট এতখানি উইথে হবে। তাতে সুবিধাটা কি হলো, আমার বামে কিন্তু ডানে কিন্তু আসে নাই। আচ্ছা, তাহলে আমাদের এই চলে আসলো ব্যানার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা ইসের জন্য ব্যানারের সেকশনটা তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় সেকশন, সেটা হচ্ছে মেনুর সেকশন। মেনুর সেকশনের জন্য আমরা মেনুর জায়গাটা নেয়াই আছে, এবং মেনুটা শুরু হয়েছে কোথা থেকে, এই সাইটের যে উইথ, সেই উইথেই কিন্তু শুরু। কাজে সাইট উইথ কন্টেইনারটা আমরা ব্যবহার করব। আমরা এখানে লিখবো হচ্ছে ডিভ ক্লাস সাইট উইথ, কি কোনটা, সেটাই তো নিলাম সব। হ্যাঁ, এটা করলে কি হয় দেখি, আমি এখানে লিখলাম ডিভ, মানে সবগুলিকে ভিতরে নিয়ে আসলাম, ডিভ ক্লাস সাইট উইথ। ফাইন, তাহলে সবগুলি আমাদের এটার ভিতরে চলে আসলো। তাইলে এই যে বাইরের যে অংশটা ছিল ডিভ, মানে কন্টেইনারের বাইরেও তো কিছু অংশ ছিল, সেটা আর থাকবে না। না না, আমাদের তো আমরা বলছিলাম ফুল উইথে কাজ করব। আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট না, ওয়েবসাইটের যে এরিয়াটা, এই যে রংটা, এটা চাচ্ছি যে একদম বর্ডারে মিশে থাকবে, কিন্তু তারপরেও আমার জিনিস শুরু হবে মাঝখান থেকে। তাহলে মানে আমি আগে বর্ডার লাইন তৈরি করে তারপরে ভেতরে কন্টেইনার তৈরি করতে হবে। এই জন্য এইভাবে করা, প্রত্যেকটা ডিভ ক্রিয়েট করা, ওই ডিভের স্টাইল করে তারপরে মাঝখানে কন্টেইনার তৈরি করা, যেখানে কন্টেন্ট বসবে। এই জন্য বারবার লিখতে হচ্ছে এটাকে। লিখো না, দেখানোর জন্য দেখাইছিলাম শুধু। আচ্ছা, তাহলে মেনুর কাছে আসি। মেনুতে সাইট উইথ, এই সাইট উইথটা মেনুর ভেতরে লেখার কারণ হচ্ছে
মেনুতে আমি যেসব টেক্সট লিখবো, এখানে কিছু লিখি, এই টেক্সটগুলি যেন এইটার অ্যালাইনমেন্টে থাকে, এই জন্য এই ক্লাসটাকে ব্যবহার করা। তাহলে এখানে আমি মেনু লিখব, আর মেনু লেখার জন্য HTML এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এই মেনুটা যেহেতু আমাদের প্রাইমারি মেনু হবে, আমরা এটাকে বলবো হচ্ছে nav। এখানে মেনু লিখবো, মেনু কোডিং এখন লিখতেছি না, আমি শুধু মেনু লিখে রাখি যেখানে আমাদের মেনু হবে, বাট মেনুটা শুরু করবো হচ্ছে nav দিয়ে। nav মানে হচ্ছে নেভিগেশন, এটা প্রাইমারি নেভিগেশন। তাহলে এখানে মেনু আসবে। হয়ে গেছে মেনু। আচ্ছা, মেনুর জন্য এখন পর্যন্ত কোনো স্টাইলিংয়ে যায়নি, মেনু যেভাবে আছে সেভাবে থাকে। আচ্ছা, মেনুতে শুধু একটা কথা বলে দিয়ে আসি, মেনুর একটা হাইট দিয়ে আসি, বলে যে মেনু, মেইন মেনু হাইট দিলাম হচ্ছে কত দিব, 50 পিক্সেল, এটার জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসি আপাতত। তাহলে মেনুও 50 পিক্সেল জায়গা ধরে রাখবে। মেনুর পরে আমরা স্লাইডারে আসব। আমাদের স্লাইড বসানোর জন্য এখন একটা ডিফল্ট ছবি দিয়ে রাখবো। তাহলে আমরা বলতেছি আমাদের যে স্লাইডার, এটার মধ্যে একটা ইমেজ বসাতে হবে। তো আমার স্লাইডারের ইমেজ নেওয়া হয় নাই, আমি একটা এই ইমেজটাকে কাট করে এখান থেকে নিয়ে আসি। স্লাইডারের জন্য জেপিজি ইমেজ দেওয়াটা হচ্ছে বেটার। কপি করে নেই। আপাতত নেট বসাই, পরে স্লাইডিং এর কোডিং এ আসবো আর কি। স্লাইডার তো আমাদের স্লাইডারই চলে আসবে প্লাগইন। আমাদের কোনটায় যেন ছিল এটা, থিম। আচ্ছা, এই থিমের জন্য আমরা যে ইমেজটা ব্যবহার করতেছি, ইমেজটা একটা ইমেজ ফোল্ডারে রাখাই ভালো। কাজে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতরে এটাকে সেভ করে স্লাইডার নামে, স্লাইডার সেভ করে ফেললাম। খুব বেশি রেজুলেশন দিলাম, এই করলাম না, কোয়ালিটি করলাম না, যেন জায়গাটা কম লাগে। বসাবো কীভাবে? ইমেজ বসানোর জন্য HTML এর কোডিং হচ্ছে IMG ট্যাগ, এরপরে বলতে হয় SRC, সোর্স বলে দিতে হয় ইমেজটা কোথায় আছে। আমাদের ইমেজ আছে কোথায়? ইমেজেস ফোল্ডারে, স্লাইডারের মধ্যে, ইমেজেস ফোল্ডার, স্লাইডার ইমেজ। ওকে, তাহলে আমরা দেখব যে ব্রাউজারে আমরা একটা ইমেজ পাবো, কিন্তু ইমেজটা ফুল স্ক্রিন হয় নাই। ইমেজটা আমাদের ফুল স্ক্রিন করতে হবে। সাধারণত ফুল স্ক্রিন করার জন্য ফুল স্ক্রিন সাইজে মিনিমাম 1800-1700 উইথের ইমেজ নেওয়া হয়। যেহেতু আমাদের ইমেজটা ছোট, আমরা ইমেজটাকে টেনে বড় করবো আপাতত। হ্যাঁ, কোনটা স্লাইডারে কি করবো বুঝি নাই। না, স্লাইডার তো আমাদের থিমে তো স্লাইডার পুরো স্ক্রিন নিয়ে নিছে, এই জন্য স্লাইডার এটা দেই নেই। কোনটা? আমারটার সাইজ কত আছে? এটার সাইজ আছে হচ্ছে 927x311। ফুল স্ক্রিন করে দিব আমরা, সফটওয়্যারকেই মানে CSS দিয়ে বলবো ফুল স্ক্রিন করে দিতে থাকে। আচ্ছা, হাইট 311।
ছবিটা কি আসছে? এটা হচ্ছে যে আমি রিফ্রেশ করার সাথে সাথে জিনিসটা বড় হয়ে ফুল স্ক্রিন হয়ে যাবে। কোডিং হয়নি ঠিক মতো নিশ্চয়ই। স্লাইডার স্পেস আইএমজি ব্র্যাকেটের মধ্যে উইথ 100% হাইট অটো, ঠিক আছে। আর এইচটিএমএল কোডিংটা কিভাবে আছে? এইচটিএমএল কোডিংটা এইভাবে আসছে স্লাইডারের ভিতরে আইএমজি এসআরসি দিয়ে। কোথায় দেখি কোডিংটা? ছবি কি আসছে স্ক্রিনে? এই স্লাইডারের বাইরে কেন? এটা তো স্লাইডারের ভিতরে থাকবে। স্লাইডার ডিপের বাইরে চলে গেছে না? মানে এই যে দেখো ডিপটা এখানে শুরু হবে বাট শেষ হবে কিন্তু ইমেজের পরে। এই ইমেজটা থাকবে স্লাইডারের ভেতরে। তাহলে ফুল স্ক্রিনে আমরা ইমেজ পেয়ে গেলাম। আচ্ছা, ইমেজ পেয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু ইমেজের হাইটও কিন্তু বড় হয়ে গেছে। বাট আমরা যদি মনে করি যে আমাদের স্লাইডারের হাইট আমরা নির্দিষ্ট হাইট করতে চাই, যেমন আমাদের স্লাইডারের হাইট ছিল হচ্ছে 300 পিক্সেল, এখন কিন্তু আর 300 পিক্সেল নাই, কারণ উইথ যেহেতু বাড়ছে তার সাথে সাথে তার হাইটও বেড়ে গেছে, এখন চেঞ্জ হয়ে গেছে তার উইথ হাইট। আমরা যদি বলছি যে হাইট 300 পিক্সেলই রাখবো, এর বেশি করবো না, দেন আমাদের কি করতে হবে? আমাদেরকে ইমেজের হাইট যদি আমরা এখানে বলে দিই 300 পিক্সেল 300px, তাহলে কিন্তু ইমেজটার রেশিও ঠিক থাকবে না, চ্যাপটা হয়ে যাবে। কিন্তু ইমেজের রেশিও ঠিক না থাকলে আবার সমস্যা। কাজেই আমরা যেটা করব সেটা হচ্ছে এই 300 এই হাইট এটা অটো যা ছিল তাই থাকবে, কিন্তু স্লাইডারের হাইটটা বদলাই দিব। বলবো হচ্ছে স্লাইডার এইটার হাইট হবে 300 পিক্সেল। আচ্ছা, স্লাইডারের হাইট 300 পিক্সেল মানে কি? স্লাইডার হচ্ছে এই ইমেজটার প্যারেন্ট। তার মানে আমি যেই ঘরের মধ্যে আছি সেই ঘরের হাইট হচ্ছে 300 পিক্সেল, বাট ঘরের মধ্যে আমি যেই জিনিসটা রাখলাম তার হাইট হচ্ছে মনে করো 500 পিক্সেল। তাহলে কি থাকবে জিনিসটা? কি করবে? বুঝো নাই ঘটনাটা? আমি যেই ঘরের মধ্যে বসে আছি এই ঘরটার হাইট হচ্ছে 300 পিক্সেল, বাট এই ঘরের মধ্যে আমি এমন একটা জিনিস রাখবো যেই জিনিসটার হাইট হচ্ছে 500 পিক্সেল। এখন ঘটনা কি হবে? আমি ঘরের ভিতরে ফিজিক্যাল হিসাব অনুযায়ী রাখতে পারবো না, কিন্তু আমি যেহেতু এখানে ঢুকাই ফেলছি, আমি বলছি এটার হাইট হচ্ছে 300 পিক্সেল আর এইটার হাইট বাড়াই ফেলছি 300-র বেশি। এখন কি করবে? 300 পিক্সেলে আনবে না। এখন যেটা করবে সেটা হচ্ছে এইটার হাইটটা বড় করে দিবে। প্যারেন্টের হাইট যেহেতু বড় করতে পারবে না, প্যারেন্ট ওভারফ্লো করবে। এখন এটাকে বলে ওভারফ্লো, বুঝলি না? মানে ড্রাম ভরে গেছে, পুরা ট্যাঙ্কির মধ্যে পানি দিতেছি, ভরে গেছে পুরা ভর্তি, এখন পানি দিলে কি হবে? ওভারফ্লো। এটাই হচ্ছে ওভারফ্লো। এখন হচ্ছে ওভারফ্লো হলে আমি যেহেতু প্যারেন্টকে বলছি 300 পিক্সেল, সে তোর বড় হবে না, 300-তে ফিক্সড, আর তাই সে বড় হয়ে গেছে, কাজে ওভারফ্লো হয়ে গেল। ওভারফ্লো হইলে কি হবে? এখন ওভারফ্লো হয়েছে, প্যারেন্ট কিন্তু বড় হয় নাই, ওভারফ্লো হয়ে গেছে। আমি তখন বলবো যে ওভারফ্লো হইলে কি করব? ওভারফ্লো হইলে অনেক কিছু করা যায়। ওভারফ্লো হয়েছে কার? প্যারেন্টের। ওভারফ্লোতে আমরা যদি এখানে বলি যে ওভারফ্লো স্ক্রল, তাহলে একটা স্ক্রল বার চলে আসবে, একটা স্ক্রল বার পাবো, যে স্ক্রল করে দেখা যাবে। আচ্ছা, কিন্তু আমাদের ওভারফ্লো স্ক্রলের দরকার নেই। আমরা বলে দিচ্ছি যে হাইট 300 পিক্সেলই হবে, কিন্তু ওভারফ্লোটা আমরা হিডেন করে দিব। ওভারফ্লো যদি করে দেখানোর দরকার নেই, যেগুলি বাইরে আছে বাইরে থাক। তার মানে আমাদের ইমেজটা এতটুকু থাকবে, মানে 300 পিক্সেলের বাইরে আমরা যাব না। যদি এরকম রেস্ট্রিক্ট করতে চাই তো 300 না দিয়ে এটাকে 350 দিই, তাহলে আর একটু ভালো লাগবে দেখতে। এর বাইরে আমরা যাব না। ওভারফ্লো ব্যাপারটা বোঝা গেছে? লেখার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বোঝা ব্যাপারটা কি হচ্ছে। ওভারফ্লো মানে হচ্ছে আমি যেই ঘরের মধ্যে আসি, বা আমি আমার যে প্যারেন্ট, এটার প্যারেন্ট কে? স্লাইডারের উইথ আমি বলে দিলাম 350 পিক্সেল, কিন্তু স্লাইডারের ভেতরে যে চাইল্ড আছে ইমেজ, তার হাইট হচ্ছে তার চেয়েও বেশি। তাহলে এখন ঘটনাটা কি করবে? প্যারেন্টের ভেতরে তো তার আর জায়গা হবে না, সে কি করবে? বের হয়ে আসবে এখান থেকে। এই বের হওয়াটাকেই বলে ওভারফ্লো হওয়া। এখন প্যারেন্ট থেকে যদি চাইল্ড বড় হয়ে যায় তখন ওভারফ্লো হয়।
ওভারফ্লো হইলে কি হবে? ওভারফ্লো হইলে অনেক ঘটনা ঘটতে পারে। আমরা বলতে পারি ওভারফ্লো যদি হয় তাহলে কি করবা, তুমি স্ক্রল বার নিয়ে আসো। তাহলে কি করবে, সেটা স্ক্রল বার দেখাবে। ওভারফ্লো হয়েছে, ঠিক আছে, স্ক্রল বার চলে আসলো, স্ক্রল করে আমি দেখতে পারি ভিতরে কি আছে। কিন্তু আমি বলতেছি ওভারফ্লো হলে এখানে স্ক্রলের দরকার নেই, এই জায়গায় যেটা আছে সেটাকে হিডেন করে দাও। তার মানে যতটুকু প্যারেন্টের বাইরে থাকবে অতটুকু আর দেখাবে না, কিন্তু ওভারফ্লো হয়েছে কিন্তু অতটুকু আর দেখাবে না। ওভারফ্লোর কাজ আরও আসবে সামনে, আরও বেশ কিছু ওভারফ্লোর কাজ আছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে বোঝা গেছে ব্যাপারটা? ফাইন, তাহলে এইটা পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, পিকচার আমারটাও কাটছে, নিচে অনেকখানি কাটা গেছে। এরপরে হচ্ছে আমাদের যে সার্ভিস সেকশনটা বানাবো, তো আওয়ার সার্ভিস, এই সেকশনে যাই। আওয়ার সার্ভিস বা এটা ফিচার সেকশন আমাদের ক্ষেত্রে। ফিচারের মধ্যে আমরা এখানে আবার ডিভ ক্লাস সাইট উইথটাকে ব্যবহার করব। সাইট উইথটাকে ব্যবহার করবে এই কারণে যে আমরা যদি কিছু লেখা শুরু করি, লেখাটা যেন এই বরাবর থাকে, এই বরাবর আছে লেখাটা, এই জন্য সাইট উইথ ব্যবহার করা। div class feature title feature, তাহলে আমরা একটা ফিচার নামে একটা টেক্সট পাবো এখানে। হ্যাঁ, কারণ ফিচারের কন্টেন্টগুলি আমি চাচ্ছি ওই অ্যালাইনমেন্টে থাক। তাহলে স্ক্রিনে আমরা ঠিক এরকম একটা জিনিস পেলাম, ফিচারটা এখানে। বাট আমাদের ডিজাইন বলতেছে যে আওয়ার সার্ভিস এরকম লেখা থাকবে, বা আমাদের ফিচার টাইটেল লেখা থাকবে, তার নিচে আমাদের ফিচারগুলো থাকবে, মানে উপরে বেশ বড় একটা গ্যাপ। এই উপরের গ্যাপটা অ্যাপ্লাই করা যায় দুই জায়গা দিয়ে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে কন্টেন্ট বসানোর পরে মার্জিন দিয়ে দেয়া, কন্টেন্টের পরে একটা মার্জিন, তারপরে কিছু হবে। তাহলে এই জিনিসটা বসছে হচ্ছে এটার পরে। তাহলে এটা কে ছিল? এটা ছিল হচ্ছে স্লাইডার। কাজে আমি যদি স্লাইডারে যদি একটা মার্জিন দিয়ে দিই, বলবো আমাদের স্লাইডার, তার নিচে একটা বটম মার্জিন, মার্জিন বটম কত দিব? 50 পিক্সেল দেই, 50 দিলে কম হবে, 100 পিক্সেল দেই। তাহলে স্লাইডারের পরে আমরা একটা 100 পিক্সেলের মার্জিন পাবো। ফিচার অনেক নিচে নেমে গেছে এখন। এবার আমরা ফিচারটাকে ধরি, ফিচার টাইটেল বলতেছি যে ফিচার টাইটেল, ফিচার টাইটেল এটাকে বলতেছি তার টেক্সট অ্যালাইন বা অ্যালাইনমেন্ট হবে হচ্ছে সেন্টার। তাহলে এটা সেন্টারে চলে আসবে, এই যে সেন্টারে চলে আসলো। আমি বলতে চাচ্ছি যে এটার ফন্ট সাইজ, আমি এটার ফন্ট সাইজ বড় করে 24 পিক্সেল করে দিলাম, তাহলে এটা বড় হয়ে যাবে, আরও বড় করতে হবে। 44 পিক্সেল করে দিচ্ছি, তাহলে ফিচারটা বেশ বড় হয়ে গেল। আর একটু ছোট মনে হয় করা যায়, 35 পিক্সেল। এটা আমাদের ফিচার। এটার জন্য কালার হচ্ছে কালো, কালার তো অলরেডি রয়েই গেছে এখানে,
পুরোপুরি কালো না, একটু মনে হয় আমরা কালারটা চেঞ্জ করে দেই, কালার হ্যাশ 999 না 66 দেই 6, তাহলে একটু ডার্ক টাইপের কালো রং আসবে, এটাতে পুরো কালো না। ফিচার টেক্সটার নিচে আমি চাচ্ছি যে এটা আন্ডারলাইন করব, তো আন্ডারলাইন কিভাবে করা যায়? যদিও HTML এ আন্ডারলাইনের অপশন আছে, আমরা চাইলে এখানে বলতে পারি যে ইউ দিলে ইউ দিলে আন্ডারলাইন হয়। কিন্তু এই আন্ডারলাইনটা চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে না এই ধরনের আন্ডারলাইন দিব, এটা আন্ডারলাইন কালার। তো এই ধরনের আন্ডারলাইন দিতে হলে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আন্ডারলাইনটা দিতে হয় কোনো একটা এলিমেন্টের মধ্যে, যেমন এটা কার আন্ডারে আছে, এটা হচ্ছে ফিচার টাইটেলের আন্ডারে। আর ফিচার টাইটেল জিনিসটা কি? একটা ডিভ। ডিভের বৈশিষ্ট্য হচ্ছে ডিভ কিন্তু এই মাথা থেকে এই মাথা পুরো জায়গাটা ধরে রাখছে। আমরা চাইলে ডিভের নিচে আন্ডারলাইন করতে পারি। এখন ডিভের নিচে যদি আন্ডারলাইন করি তাহলে কি হয়? ফিচার টাইটেল আমি বললাম যে এটার নিচে একটা বর্ডার দাও, বলে একটা বর্ডার বসাও। বর্ডার বসাবো কোথায়? বটমে, ঠিক আছে? বর্ডার বটম বললাম, বর্ডারটা হবে সলিড, সলিড টাইপের একটা বর্ডার হবে। উইথ হবে 1 পিক্সেল বা 1 পিক্সেল দিলে কম হবে, উইথ দিয়ে হচ্ছে 5 পিক্সেল। আর কালার দিবা হচ্ছে, তাকে বললাম তো কালারটা এরকম একটা নীলের কাছাকাছি কালার বসাই দাও। বর্ডার হবে বটমে, বর্ডারটা সলিড হবে, 5 পিক্সেল মোটা হবে এবং এই কালার হবে। রিফ্রেশ করলে আমরা একটা বর্ডার পাবো, কিন্তু বর্ডারটা পুরো বডি জুড়ে চলে আসছে। এতখানি তো আমাদের দরকার নাই। এখন কি করব? তাহলে ফিচার টাইটেলের মধ্যে কিন্তু আসলে বসানো যাচ্ছে না। ফিচার টাইটেলে বসাইলে সেটা এখানে চলে আসবে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা একটা স্প্যান বসাতে পারি। স্প্যানের একটা ক্লাস দিলাম যে আন্ডারলাইন, আন্ডারলাইন ফিচার শেষ করে স্প্যানটাকে ক্লোজ করে দিলাম। আমি যদি এখানে নিয়ে আসি তাহলে দেখতে একটু সুবিধা হবে জিনিসটাকে। আন্ডারলাইন, এখন আমরা স্টাইল করব হচ্ছে আন্ডারলাইনটাকে। তাহলে আমরা বলবো হচ্ছে যে আন্ডারলাইনের বর্ডার হবে হচ্ছে, একটু কমাই দিই, বেশি মোটা হয়ে গেছে, 3 পিক্সেল। তাহলে যে বর্ডার চলে আসলো নিচে। কোনটা, এটা না HTML কোড? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন এটার নিচে আমাদের একটু স্পেস দিয়ে বাকি যেই 3টা প্যানেল, এই 3টা বসাইতে হবে। কোলাবোরেশন, ডেভেলপিং এবং ইজি CMS, এই 3টা জিনিস বসাবো আমরা। হ্যাঁ, না স্প্যানে মার্জিন দেব না, স্প্যানে তো মার্জিন হয় না সাধারণত। মার্জিন দিব হচ্ছে স্প্যানটা যার ভিতরে আছে সেখানে, ফিচার টাইটেল। ফিচার টাইটেলের ভিতরে আমরা বলে দিব যে বটমে একটা মার্জিন হবে, মার্জিন বটম। কত দিব? মার্জিনগুলি ইউনিক হওয়া ভালো, অর্থাৎ উপর মার্জিনগুলি যেন ঠিক থাকে, উপরে যতটুকু মার্জিন গ্যাপ দিয়ে যাচ্ছে ওইটা যেন হয়, তাহলে দেখতে সুন্দর লাগে। তাহলে আমি এখানে উপরে মার্জিন দিয়েছিলাম 100 পিক্সেল, এখানেও 100 পিক্সেল মার্জিন দেই।
তাহলে মার্জিন আসছে আমাদের একটা, মার্জিন ছাড়া কিছু এখন আর দেখাবে না। এবার আমাদের কাজ হচ্ছে, হ্যাঁ ফিচার টাইটেলের মধ্যে মানে এই যে টেক্সটের নিচে কিছু মার্জিন থাকবে, তার নিচে কন্টেন্ট বসবে, এই কন্টেন্টগুলো। তাহলে আমাদের কন্টেন্টের জন্য 3টা প্যানেল দরকার, 1টা 2টা 3টা। এখন ব্যাপার হচ্ছে যে আমি যে কন্টেন্টটা বসাবো, এই কন্টেন্টটা আমি একটা কন্টেন্ট আমার এখানে আছে, আমি যদি ছবি এঁকে দেখাই, ইলাস্ট্রেটর বন্ধ করে দিলাম, একটা কন্টেন্ট এখানে আছে, একটা আছে এইখানে, একটা আছে এখানে। যদিও আমাদের কাছে মনে হচ্ছে এখানে আসলে 3টা, কিন্তু আসলে এখানে 3টা না, এই 3টাকে ধরে রাখছে হচ্ছে আরও একটা। বুঝা গেছে ব্যাপারটা? প্রথমে ভিতরে 3টা, বাট ওই 3টাকে ধরে রাখবে আরও একজন। এইভাবে স্টাইল করলে জিনিসটা মানে আমাদের স্ট্রাকচারটা সুন্দর হয়, মজবুত হয় স্ট্রাকচারটা। তাহলে আমরা প্রথমে ধরলাম যে ফিচার টাইটেলে ফিচার নামে আমরা যে ডিভ ক্লাস, ফিচার নামে কি আমাদের ক্লাস আছে না একটা, তাহলে ফিচার আইটেম বা ফিচার কন্টেইনার নেই, ফিচার কন্টেইনার, একটা ফিচার কন্টেইনার তৈরি করলাম এবং এই ফিচার কন্টেইনারের মধ্যে আমরা বলে দিচ্ছি যে আমরা 3টা ফিচার নিব এখানে। তো ডিভ ক্লাস ফিচার আইটেম, এটা হচ্ছে আইটেম 1, আইটেম 1, 3টা আইটেম নিচ্ছি 2 3। তাহলে স্ক্রিনে আমাদের ফিচার আইটেম কিন্তু চলে আসছে 3টা 1 2 3, বাট নিচে নিচে আমাদের আসা দরকার হচ্ছে এইভাবে। আমাদের জিনিসগুলো লাগবে পাশাপাশি একটা নির্দিষ্ট স্পেস দূরত্বে এবং পুরো স্ক্রিনটা জুড়ে যেন তারা 3টা থাকে। তো এই জিনিসগুলো বসানোর জন্য আমরা চাইলে এই প্রত্যেকটা ফিচার আইটেমের উইথ ফিক্সড করে দিতে পারি যে ফিচার আইটেমের উইথ কত হবে। তো এখানে যাই, আমরা বলে দিই যে আমাদের ফিচার আইটেম এটার উইথ হবে, ধরে নিলাম যে আমরা উইথটা বলতে যাচ্ছি 250 পিক্সেল এবং এটার হাইট বলে দিচ্ছি আমি 200 পিক্সেল এবং এটার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করি জাস্ট আপাতত বোঝার জন্য যে ঠিকমতো কাজ করতেছে জিনিসটা। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করে দিলাম, তাহলে আমি স্ক্রিনে এইরকম 3টা জিনিস পাবো। নীল রং দিয়ে দিলাম আর কি, এই রং পরে বদলাই ফেলবো, আপাতত নীল রং থাকুক। 3টা জিনিস আসছে নিচে নিচে, বাট আমার ডিজাইন বলতেছে 3টা জিনিস হতে হবে পাশাপাশি, ঠিক না? 3টাকে হতে হবে পাশাপাশি। এখন এখানে কিছু থিওরিটিক্যাল জিনিস বোঝার আছে, এই থিওরিটিক্যাল জিনিসগুলো বুঝে নিলে আমাদের কাজটা সুবিধা হয়। আগে আমি থিওরিটিক্যাল জিনিসটা বোঝানোর জন্য মাইক্রোসফট ওয়ার্ড একটু চালু করি। আমি এখানে কিছু কথা লিখলাম উল্টাপাল্টা, জরুরি কিছু না, বাট এটা দিয়ে বোঝা যাবে আশা করতেছি। এটাকে বেশ কিছুবার কপি পেস্ট করি। আচ্ছা,
এই যে প্রত্যেকটা লিখলাম না স্পেস দিয়ে দিয়ে, এই প্রত্যেকটাকে যদি আমরা এক একটা ডিপ ধরি, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ ধরে নিলাম, তো আমি যদি চাই এই মাইক্রোসফট ওয়ার্ডের এগুলি এখন ডিপ না, এখন হচ্ছে টেক্সট, এই টেক্সটগুলিকে দুই এরিয়া সমান করে ফেলবো, দুই সাইড সমান, তাহলে কি করব, মানে এদিক দিয়ে যেরকম সমান এদিক দিয়েও সমান হবে, তাহলে এটা হলো জাস্টিফাই, না এটা হলো জাস্টিফাই করা, জাস্টিফাই করলে দুই দিকে সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে জাস্টিফাই করা যায় কাকে, জাস্টিফাই করা যায় হচ্ছে টেক্সটকে, আমি তো কাজ করতেছি ডিপ নিয়ে, কাজেই কম্পিউটারকে বোঝাইতে হবে ব্রাউজারকে যে তুমি যে ডিপগুলি পাইছো এগুলো ডিপ না, এগুলি হচ্ছে টেক্সট। আর কোনো ডিপকে যদি আমি টেক্সট করতে চাই তাহলে বলে দিতে হয় সে হচ্ছে স্প্যান। আর স্প্যান তো সরাসরি সিএসএস এ নাই, কাজেই তাকে বলতে হবে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক বললেই ডিপ বা যে কোনো কিছুই ক্যারেক্টারের মতো আচরণ করে, একটা ক্যারেক্টার হয়ে গেল, তখন তাকে জাস্টিফাই করা যায়। এটা হচ্ছে মূল থিওরি। তাহলে এই যে এলিমেন্টগুলিকে আমি জাস্টিফাই করতেছি, এলিমেন্টগুলি আছে কি একটা বর্ডারের ভেতরে, তাহলে বর্ডারটা হচ্ছে তার প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্টের ভেতরে যেই কন্টেন্ট সেগুলো জাস্টিফাইড হলেই প্যারেন্ট হবে জাস্টিফাইড, বাট ভেতরের কন্টেন্টগুলি হবে টেক্সট। যদি তাই হয় তাহলে সেটা এরকম দুই লাইন সমান করে বসে যাবে, দুই দিকে সমান। আমার সমান করার উদ্দেশ্য হচ্ছে আমি চাচ্ছি এইটা এই জায়গায় থাকবে, মাঝখানেরটা এই জায়গায় থাকবে এবং তার কোণারটা গিয়ে একদম সবার শেষে বসবে, জাস্ট এই কারণেই। ফ্লোট করলে একদিকে চেপে যায়, যে কোনো হয় ডানে চাপবে অথবা বামে চাপবে, একদম অ্যাকুরেট করা যাবে না, এটা একদম এক্স্যাক্ট পজিশনে গিয়ে বসবে। আচ্ছা, তাহলে আমার প্যারেন্ট হচ্ছে এখানে কে, দেখে নাও কোডটা পরে লিখো, দেখে নাও প্যারেন্ট হচ্ছে কন্টেইনার, তার চাইল্ড হচ্ছে ফিচার আইটেম, ফিচার কন্টেইনার হচ্ছে প্যারেন্ট আর ফিচার আইটেম হচ্ছে তার চাইল্ড। তাহলে এই প্যারেন্টকে দিয়ে আমি কিছু কাজ করব, এটা একটু পরে লিখো, লিখানো আগে ব্যাপারটা বোঝার খুব বেশি দরকার। তাহলে আমি বলতেছি হচ্ছে ফিচার আইটেম, যেহেতু এটা তার প্যারেন্ট, বলতেছি যে প্যারেন্টের ক্ষেত্রে প্যারেন্ট কন্টেইনার তার টেক্সট অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাইড, তার উইথ হবে 100%, এইটা প্যারেন্ট। এই ফিচার কন্টেইনার যেটা, এটার ভেতরে যেসব আইটেম আছে এই আইটেমগুলো, এর মানে হচ্ছে ফিচার কন্টেইনার তার ভিতরে যে ফিচার আইটেম আছে তাদের উইথ এত, হাইট এত, এটা তো বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার। এখন আরেকটা জিনিস বললাম, সেটা হচ্ছে যে তাদের ডিসপ্লে প্রপার্টি হবে ইনলাইন ব্লক, তার মানে তারা হয়ে গেল স্প্যান, যদিও ডিপ ছিল হয়ে গেল স্প্যান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এরপরে বললাম যে ফিচার কন্টেইনার যখন তার কাজ শেষ করবে, আফটার, যখন ফিচার কন্টেইনারের কাজ শেষ তখন তার উইথ হবে 100% এবং তার কন্টেন্ট হবে নাল এবং টেক্সট অ্যালাইনমেন্ট হবে, ডিসপ্লে প্রপার্টি হবে ইনলাইন ব্লক। বসে গেছে না সুন্দর করে? ফ্লোট দিয়ে করলে এত সুন্দর করে বসতো না, হয় ডানে অথবা বামে হতো। আর এখন এটা রেসপন্সিভও, পার্সেন্টেজ দেই নেই বলে ওই আমাদের কন্টেইনার তো রেসপন্সিভ না, যে কোনো বাট এটা রেসপন্সিভ হয়ে গেছে। এবং আরও যদি বসাই, যে আমার যদি আরও প্রয়োজন হয় এখন, যে আমি আরও বসাবো, আরও 3টা দিলাম, তখনও সে জায়গা এইভাবে নিজেরাই ডিস্ট্রিবিউট করে নিবে যে কার কতটুকু জায়গা দরকার। মানে এখন কিন্তু 4টা বসার জায়গা আছে, কাজে 4টা বসে গেছে। 3টা বসার জায়গা থাকলে 3টা বসবে, যে 3টা দিলাম ঠিক আছে 3টা বসবে। এখন দিলাম 4টা, আর একটা বাড়াই দিই, তাহলে যদি আমার স্ক্রিনে পরপর 4টা বসানোর জায়গা থাকে তাহলে সে 4টাই বসাবে। বাস 5 নাম্বারটা যখন আসবে তখন আসবে এই জায়গায়। আচ্ছা, তাহলে 5 নাম্বারও একটা বসাই। তাহলে 5 নাম্বারটা নিচে আসলো, এখানে একটা মার্জিন দিলেই মাঝখানে গ্যাপ তৈরি হবে। 6 নাম্বারটা কোথায় বসবে? রিফ্রেশ করলে কোথায় যাবে কি মনে হয়? 6 নাম্বারটা একদম ডান দিকে চলে আসবে।
দুই দিকে সরে গেছে 6 নম্বরটা। এইটা জন্য আমি যদি 6টা যদি থাকে, এটা ম্যানেজ করতে হবে হচ্ছে, দেখতে হবে মানে কোনো জায়গায় যেন মানে উপরে নিচে কলামগুলো যেন ফিল থাকে, মানে রোগুলো যেন ফিল থাকে, এখানে 4টা থাকলে নিচেও 4টা, এরকম যেন হয়। অথবা যদি আমি চাই এটাকে এই জায়গায় আনবো, তাহলে তারপরে কতগুলি বসাবো যেগুলি থাকবে হচ্ছে খালি সাদা, যেগুলি দেখা যাবে না। এগুলি প্রোগ্রামেটিক্যালি ডিজাইন করতে হবে আমাকে, যে ওখানে যদি খালি থাকে তাহলে এগুলি খালি বসবে। ইউজার তো জানে নাকি বসবে, আমার ডিজাইন করা দিয়ে কথা। নামাজটা পড়ে নিই, মাগরিবের ওয়াক্ত। তাহলে আমরা 3টা এরিয়া পেয়ে গেলাম, যেখানে যে জায়গায় আমরা আমাদের 3টা ফিচারের কথা উল্লেখ করব। আর এই জায়গায় উইথটার একটু বড় করে দিচ্ছি, এটা 300 করে দিয়ে দেখি কি হয়, 350, তাহলে জায়গাটা একটু বেশি নিবে। হ্যাঁ, একটু বড় জায়গা থাকলে। আচ্ছা, এই জায়গায় যে আমরা ফিচারের নিচে যে মার্জিনটা দিছিলাম, মার্জিনটা একটু বেশি মনে হচ্ছে এখন। 100 পিক্সেল না দিয়ে এটাকে কমাই আমরা 50 করে দিয়ে দেখি কি হয়। মার্জিন এটা হচ্ছে ফিচার টাইটেলের নিচে যে মার্জিন, বটম মার্জিন 50 পিক্সেল, ফাইন। আচ্ছা, আর ফিচার কন্টেইনার যেটা আছে আমাদের, ফিচার কন্টেইনার, এটার পরে আমরা একটা মার্জিন অ্যাড করব, মার্জিন বটম, এটা 100 পিক্সেল হতে পারে। তাহলে ফিচার কন্টেইনার শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা স্পেস পাবো, খালি স্পেস। উইথটা একটু বড়, 350 করে দিছি, আর হাইট আগের মতোই আছে। ফিচার আইটেমটা ছোট ছোট ছিল না, একটু বড় করে দিলাম আর কি। তাহলে ফিচার আইটেমটা এই অবস্থায় আছে। ফিচার আইটেমের ভিতরে কিন্তু আরও অনেক কাজ বাকি এখনও, জাস্ট আমি স্ট্রাকচারটা তো করে যাচ্ছি, বাকিগুলো পরে করব। আচ্ছা, তাহলে এরপরে আমাদের বাকি কাজ হচ্ছে ফুটারের দিকে আসি। ওকে, ফুটার, এইটার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব। ব্যাকগ্রাউন্ড কালার বলে দিচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ডিডিডি অ্যাশ কালার দিচ্ছি। আর কালার বা টেক্সট কালার হচ্ছে কালো, কালো অবশ্য দেওয়া লাগবে না, এমনিতেই থাকবে। আর হচ্ছে আমাদের এটাকে আমরা প্যাডিং অ্যাপ্লাই করব। হ্যাঁ, ফুটার HTML ট্যাগ আমরা ক্লাস ইউজ করছি, ট্যাগও ইউজ করা যায়। আমি এটাকে প্যাডিং দিচ্ছি, আমরা বলছি প্যাডিং টপে এবং বটমে প্যাডিং দিতে চাচ্ছি হচ্ছে আমি। আচ্ছা, আমি লিখেছি প্যাডিং টপে প্যাডিং দেব 25px এবং প্যাডিং বটম 25px। তাহলে আমরা এই ধরনের একটা ফুটার পাবো। ও সরি, ফুটার। ফুটারের ভেতরে আমরা ওই কন্টেইনার, আমাদের যে ক্লাসটা ছিল, ডিভ ক্লাস সাইট উইথ, এই ক্লাসটাকে কল দিব। তাহলে ফুটারে আমরা যা লিখব সেটা ওই আগের অ্যালাইনমেন্টেই লেখা হবে। এই যে এই অ্যালাইনমেন্টেই লেখাটা হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের স্ট্রাকচার মোটামুটি রেডি। ফুটারের আগে না, এই যে এটা অ্যাপ্লাই করছি সাইট উইথ। ও আচ্ছা আচ্ছা, ওই যে উপরে
এই ফিচার কন্টেইনার যেখানে শেষ, ফিচার কন্টেইনারে আমরা মার্জিন অ্যাপ্লাই করছি, ফিচার কন্টেইনারে মার্জিন বটম 100 পিক্সেল, এই জন্য মাঝখানে এই গ্যাপটা তৈরি হয়েছে, এই যে এই গ্যাপটা। মানে 100% না কিন্তু 100 পিক্সেল। মোটামুটি একটা স্ট্রাকচার রেডি আমাদের, ব্যানার, মেনু, স্লাইডার, ফিচার এবং ফুটার। আর ভিতরের কন্টেনার আরও অনেক কিছু বসাইতে হবে, একটা একটা করে ঠিক করতে করতে আসি। উপরের দিকে একদম প্রথমে থিমের যে পেজ টাইটেলটা, এই জায়গার থেকেই শুরু করি। তার আগে একটা জিনিস, ওয়েবসাইটে অনেক সময় আমাদের ফন্ট, আমরা যে ফন্ট ইউজ করি সেই ফন্ট ইউজ না করে আমরা কাস্টমাইজড ফন্ট ইউজ করতে চাই। কাস্টমাইজড ফন্ট ইউজ করতে গেলে ফন্টকে অবশ্যই সার্ভার এন্ড থেকে রান করতে হবে। অর্থাৎ আমরা যদি এই পেজটাকে লোকাল হোস্ট থেকে এভাবে সরাসরি রান না করে লোকাল হোস্ট থেকে রান না করি, তাহলে ফন্ট কাজ করবে না। ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখাই দিই আগে। তো গুগলে কিন্তু প্রচুর ফ্রি ফন্ট আছে। গুগল ফন্টে যদি যাই, গুগল ফন্ট বা এছাড়াও অনলাইনে যেসব ফ্রি ফন্ট পাওয়া যায়, এই জায়গায় প্রচুর ফন্ট আছে। তো আমরা গুগল ফন্টসে গেলে, হ্যাঁ কোনটা, আমি ফন্টে অত এক্সপার্ট না, আমার কাছে যখন যেটা পছন্দ হয় এটাই লাগাই। সবচেয়ে সুন্দর ফন্ট লাগে আমার এরিয়াল, তো স্লোকেন। আচ্ছা, এখানে অনেক ফন্ট আছে, কোনটা নিব বলে দাও। এটা নিব, এটার নাম কি? এটা হচ্ছে রোবোটো কনডেন্সড। আছে এই জায়গায় আছে এটা। আচ্ছা, ওপেন সেন্স, এটা নিতে পারি, ডাউনলোড করেও নেওয়া যায়। আর অথবা আমরা চাইলে আমরা এই সরাসরি সিডিএন ইউজ করতে পারি, যেটা গতকালকে দেখাইছিলাম। সিডিএন যেভাবে ইউজ করে, দুইভাবেই করা যেতে পারে, ডাউনলোড করেও নেওয়া যেতে পারে, সিডিএনও ইউজ করতে পারে। প্রথমে সিডিএনটা ইউজ করি, অ্যাড টু কালেকশনে দেই। অ্যাড টু কালেকশনে অ্যাড করলে এই ওপেন সেন্স আসলো আমাদের কালেকশনে। এই জায়গায় আমরা এখান থেকে ইউজটা দেখবো, যে ইউজ করতে হবে কীভাবে, আমরা কী কী ইউজ করতে চাই, লাইট করবো নাকি ইটালিক করবো না কি, কোনটা ইউজ করবো। আমরা যেটা যেটা ইউজ করতে চাই ঠিক দিয়ে দিব, যেগুলো আমি ইউজ করবো। বোল্ড, এই যে বোল্ডেরও আমি যেগুলো ইউজ করবো না সেগুলো, মানে যেগুলো ইউজ করতে চাই কিন্তু ঠিক দেই নাই, সেগুলি কিন্তু ইউজ করা যাবে না কাজেই। আর এই ফন্টটার জন্য আমাদের পেজ লোড হইতে সময় লাগবে কতক্ষণ, এই পরিমাণ সময় লাগবে দেখাচ্ছে। পুরোটা হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড। তো আমার প্রায় 1 2 3 4 5 মানে 1 সেকেন্ডের প্রায় 10 সেকেন্ডের মতো লাগতে পারে এটা লোড করতে, 10-12 সেকেন্ডের মতো। আচ্ছা, ইউজ করবো যদি সিডিএন ইউজ করি, এভাবে কোড লিখতে। এই গুগল ফন্টসে গেলাম, এখানে তো আসলাম। হ্যাঁ, এরপরে এই যে অ্যাড টু কালেকশনে ক্লিক করব। অ্যাড টু কালেকশনে ক্লিক করলে নিচে একটা বার আসবে, আসে না, কালেকশন 1 কালেকশন 2 এরকম। এই নিচের বারে এখানে প্লাসে ক্লিক করলেও খুলবে। আর এই জায়গায় আছে ইউজ, চুজ, রিভিউ, ইউজ। ইউজে ক্লিক করলে কীভাবে ইউজ করতে হবে সেটা দেখা। আমি ইউজ করতে চাচ্ছি কী কী, ওপেন সেন্স লাইট, ওপেন সেন্স 300, ইটালিক, নর্মাল, যা যা লাগে। আচ্ছা, এরপরে আরও নিচের দিকে আসলে স্ট্যান্ডার্ডে আমরা এখানে পাবো হচ্ছে যে একটা লিঙ্ক, এটা হচ্ছে সিডিএনের লিঙ্ক, গুগলের সিডিএন। আমরা এটা কপি করে নিচ্ছি, ঠিক আছে, এটা কপি করে নিলাম। নিয়ে আমাদের যে পেজটা, পেজের একদম হেডারে উপরের দিকে বা নিচের দিকে যে কোনো একদিকে বসাইলেই হবে, তবে হেডের মধ্যে থাকতে হবে। এখানে পেস্ট করে দিচ্ছি। না, হেডের মধ্যে, সেই লিঙ্কের নিচে হোক উপরে হোক, এক জায়গায় হলেই হলো। হেডের মধ্যে, হেডের ভেতরে যেন সে থাকে, ঠিক আছে।
না ওইটা আমি ইচ্ছা মতো যা খুশি নেওয়া যেতে পারে, 3টা নেই 4টা নেই ব্যাপার না, নিলে নিলাম না নিলে নাই। ঠিক আছে, ইউজ করলাম এইভাবে, আমি জাস্ট পেস্ট করে দিলাম হেডারে। সমস্যা? আচ্ছা, এখানে শুধু একটু লাগার আরেকটু কাজ বাকি আছে। তাহলে আমি এই হেডারে এটা যখন অ্যাড করে দিলাম, তার মানে হচ্ছে আমি গুগলের সাথে কানেক্ট করে ফেললাম যে ঠিক আছে গুগল থেকে ফন্ট নিয়ে আসো। গুগল থেকে ফন্ট আনলো, এখন ফন্টটাকে ইউজ করব কোথায় এবং কিভাবে। প্রথমেই দেখি ফন্টটাকে আমরা এই যে আমাদের এই যে ফিচারের যে টাইটেল লিখছিলাম না, ফিচার টাইটেলের মধ্যে ইউজ করতে চাই, সরি এই যে ফিচার টাইটেলে ইউজ করতে চাই এই ক্লাসে। তো ফিচার টাইটেল ক্লাস তো আমাদের একটা আছে, ফিচার টাইটেল। এই যে এইখানে আমরা লিখব হচ্ছে ফন্ট ফ্যামিলি। কোন ফন্টটা ইউজ করতে চাই? এখানে অনেক ফন্ট আছে, এগুলি সব মেশিন ফন্ট, যেগুলি আমাদের সামনে লিস্ট আসছে। আমরা এগুলি দিলে মেশিন ফন্ট ইউজ করবে, কিন্তু আমাদের তো মেশিন ফন্ট না, আমাদের হচ্ছে গুগলের ফন্ট। কাজেই ওই ওয়েবসাইটের একদম নিচে আবার একটা অপশন আছে, ফন্ট ফ্যামিলিতে কি লিখতে হবে, ওপেন সেন্স, সেন্স সেরিফ, এই দুইটাই কপি করে নিয়ে যাই, এখানে বসাই দিই ফন্ট ফ্যামিলি, ওপেন সেন্স, সেন্স সেরিফ। আচ্ছা, ওপেন সেন্স কমা দিয়ে সেন্স সেরিফ লেখার কারণ হচ্ছে যদি ওপেন সেন্স কোনো কারণে পাওয়া না যায় তাহলে সে সেন্স সেরিফ ফন্টটাকে ইউজ করবে। এটা হচ্ছে ফার্স্ট চয়েস, এটা হচ্ছে সেকেন্ড চয়েস। এখন ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করে দেখি আমাদের থিমের এই ফিচারটা বদলায় কিনা, ফিচার ফন্ট। হ্যাঁ বদলাই গেছে, আগে এই ফন্ট ছিল না। তাহলে ফন্ট ইউজ করা কীভাবে অনলাইন থেকে করা যায়, গুগলের ফন্ট ইউজ করতে হলে এইটা। আর যদি গুগলের ফন্ট ইউজ না করে আমরা আমাদের নিজেদের ফন্ট ইউজ করতে চাই তাহলে ফন্টটাকে ডাউনলোড করে একটা ফোল্ডারে রাখতে হবে। তো সেই ক্ষেত্রে ওইটাও একটু দেখে নেই যে ফন্টটা কীভাবে ডাউনলোড করব। গুগল থেকে ফন্ট ডাউনলোড করে কীভাবে, ওগুলো ডাউনলোড করার দরকারও নাই। এই যে উপরে একটা অপশন আছে ডাউনলোড, ফন্ট আমি ডাউনলোড করব। আচ্ছা, সে বলতেছে ডাউনলোড করার দরকার নেই, আমরা চাইলে ইউজ থেকে ওইখানে করতে পারি, এত ঝামেলা করার দরকার নেই। তারপরে আমরা ডাউনলোড করে দেখতে চাই কীভাবে করা যায়। জিপ ফাইল হিসাবে তাকে বললাম যে ডাউনলোড করো, তো তাকে বললাম তুমি জিপ ফাইল হিসাবে ডাউনলোড করো। ডাউনলোড করছে, হ্যাঁ ওপেন সেন্সই করলাম, অন্য কিছুও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে ওপেন সেন্স বাদ, কোনটা করি? এই যে রোবটও, হ্যাঁ গ্রামপি তো সব জায়গায় লেখা। ফন্টের নাম হচ্ছে রোবটো। হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যাড টু কালেকশনে যাই, আর উপরের যে রিমুভ একটা অ্যাড করছিলাম কালেকশনে, এটা বন্ধ করে দিয়ে তারপরে আমি এটাকে এই রোবটোটাকে ডাউনলোড করি, জিপ ফাইল হিসেবে ডাউনলোড করতেছি এটা। হ্যাঁ এত স্পিড কেন ইন্টারনেটের? ফন্ট ডাউনলোড করতে এতক্ষণ লাগে? ফন্টের সাইজ কত বড়, এত কিছু ডাউনলোড করে? এই যে এখানে যে অ্যাড টু কালেকশন, এটা সিলেক্ট করে পরে ডাউনলোড দিতে হবে। আচ্ছা, রোবটও ডাউনলোড হয়ে গেছে আমার, এটাকে এক্সট্র্যাক্ট করে ফেলি। রোবটো এই সবগুলি ফন্ট যদি নিয়ে যাই তাহলে আমি যে ইটালিক, বোল্ড বা বিভিন্ন টাইপ এগুলি করতে পারবো। সবগুলি আমি নিচ্ছি না, আমি শুধু রোবটো রেগুলারটা নিচ্ছি, রেগুলার অপশন যেটা, রোবটো রেগুলার আর বোল্ডটা নিয়ে যাই, এই দুটাই বেশি লাগে। কপি করে নিচ্ছি এটাকে, এবং আমাদের যে ফন্ট, আমাদের যে ফোল্ডার ছিল ওটার নাম জানো কি ছিল? এই ফোল্ডারের ভিতরে থিম,
রোবোটো বোল্ড। এটার মধ্যে এই থিমের ভিতরে ফন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এইটা এখানে দিয়ে দিলাম। না সমস্যা নাই, সব নিলে সবগুলি ইউজ করা যাবে, সব না নিলে সব ইউজ করা যাবে না, সমস্যা কিছু নাই। আচ্ছা, এইবার আমাদের যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে সিএসএস স্টাইলে এসে যে কোনো জায়গায় করা যায়, কিন্তু ফ্যামিলিগুলি আমরা সাধারণত উপরে অ্যাপ্লাই করি। আমরা এখানে একটা নিজস্ব ফন্ট ফ্যামিলি ক্রিয়েট করব। হ্যাঁ হ্যাঁ, আমরা আমাদের নিজের মতো করে একটা ফ্যামিলি ক্রিয়েট করে দিব যে আমাদের ফন্ট হচ্ছে এইটা। এইটাতে লেখার জন্য আমরা এখানে যাব, আমরা লিখব হচ্ছে @ দিয়ে ফন্ট ফেস, তারপরে লিখব হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমরা আমাদের মতো করে একটা ফ্যামিলির নাম দিব, নাম দিচ্ছি রোবোটো। এরপর লিখতে হবে এসআরসি সোর্স, এটা আছে কোথায়, ফন্টটা আছে আমাদের ফন্টস ফোল্ডারে, রোবোটো রেগুলারটা নিয়ে আসলাম। ইয়েস, ফাইল ফন্টস রোবোটো ttf। আচ্ছা, সরি ফাইল লেখার দরকার নেই, শুধু ওইটা লিখলেই হবে, ফন্টস দিয়ে কোথায় আছে সে। এই নামটা যে ফন্টের নামের মতোই হইতে হবে তা কিন্তু না, আমরা নাম বদলাই দিতে পারি, তবে এইটা ফন্টের নামের সাথে যে ফোল্ডারে যে নামটা আছে সেই নামের মতো হইতে হবে। কপিরাইট ফন্ট হইলে নাম বদলানো চলবে না, মামলায় পড়ে যাওয়া দিতে হবে তখন। আচ্ছা, তাহলে এই ফন্ট ফেস দিয়ে আমরা আসলে একটা ফন্ট ফ্যামিলি ক্রিয়েট করলাম। এখন আমরা চাইলে এই ফন্ট ফ্যামিলিটা রোবোটো ফ্যামিলি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারি। একটু আগে আমরা অ্যাপ্লাই করছিলাম যেখানে, সেই একই জায়গায় আমরা এখন এই ফন্ট এই ওপেন সেন্সের কোনটা, হ্যাঁ ওইটা নাম থাকুক, ওইটা আমরা এইখানে ওইটা থাকুক, আমরা ইউজ করতেছি না, আমরা এখানে ওপেন সেন্সের জায়গায় রোবোটো লিখে দিই আমাদেরটা, তাহলে তার ওইটা ইউজ করবে না, গুগল একটা লিঙ্ক থাকলো ইউজ করবে না সে। হ্যাঁ আচ্ছা, রোবোটো দিলাম, দেখি রোবোটো কি অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই হয় নাই। রোবোটো এভাবে অ্যাপ্লাই হবে না, রোবোটো অ্যাপ্লাই করতে গেলে আমাকে এটা রান করতে হবে সার্ভার থেকে, তার মানে হচ্ছে আমাকে এখানে লিখতে হবে লোকাল হোস্ট থিম ইন্ডেক্স পাইছে না সেটাকে, রোবোটো ফন্ট কি এরকমই নাকি? না, একটু আলাদা তো। ইউআরএল ঠিকই তো লিখলাম, ইউআরএল কোথাও ভুল লিখছি, ফন্টস ফোল্ডারে sans serif src ভালো কথা, ব্রাউজার আছে তো, সার্ভার রান করা আছে তো আমার, সার্ভার তো রান করতেছে।
ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে সিএসএস ফাইলটা হচ্ছে গিয়ে সিএসএস ফোল্ডারের ভেতরে। এখন সিএসএস ফাইল যদি তার থেকে বের হয়ে এসে এই ফোল্ডারে ঢুকে এই ফাইলটাকে লোকেট করতে চায়, তাহলে ঘটনাটা কি হবে? ঘটনাটা হবে হচ্ছে গিয়ে এই ফোল্ডার থেকে বের হইতে হবে তাকে। আর আমরা যখন কোডিংটা প্রথমে লিখছিলাম, কোডিংটা আমরা এখানে জাস্ট এটা না দিয়ে বলছিলাম সরাসরি স্ল্যাশ, তার মানে বলতে চাচ্ছি যে সিএসএস ফোল্ডারের ভেতরে ফন্টস নামে একটা ফোল্ডার আছে। এখন আমি তাকে সেটা আমি বলছি তুমি বের হয়ে যাও, তোমার সিএসএস ফোল্ডার থেকে বের হও, মানে এখন এই পেজটা যে ফোল্ডারে আছে বলছি সেখান থেকে বের হও। সে সিএসএস থেকে বের হয়ে ফন্টসে ঢুকলো, ঢোকার পরে সে রোবটকে পাবে। প্রথমে লিঙ্কটা পাচ্ছিল না, এই জন্য এরকম করতেছিল। হ্যাঁ লাগে নাই না, না লাগলে তো ভালোই। যাই হোক, তাহলে আমরা কাস্টমাইজ ফন্ট কীভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখে গেলাম। এত স্লো হয়ে গেল কেন?